আমার পরানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা যায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই আমার পরানো যাহা যায়। সকালে রবীন্দ্র সঙ্গীত নিয়ে পড়েছিস, কি ব্যাপার রে? তখন থেকে সামনে দেখতে শুরু করেছিস? না রে, এমনি গাইছিলাম। আজ কলেজ নেই তোর? ছিল, কিন্তু যাও বারণ। হঠাৎ কলেজ যাওয়া বারণ কেন? আজ আসছেন যে। কে আসছে? রাজভদ্র। তাই নয়, তবে যে বলেছিলি বিয়ে আমি করবো না, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে বুঝি? বিশ্বাস তো নাকি? 3 দিন আগে আমার অবস্থায় হঠাৎ বাবার এক বন্ধু আমাদের বাড়িতে এলেন পড়তে। এসে বাবাকে বললেন ভালো একটা সম্বন্ধ চলে, বিয়ে দিয়ে দেবে। তারপর পাশের ঘরে আমি পড়ছিলাম, ভাবলাম ছুটে গিয়ে প্রতিবাদ করি, কিন্তু কেন জানি না বাবার বন্ধু যখন ছেলেটির স্বভাব, চরিত্র, শিক্ষা দীক্ষা সম্বন্ধে বলতে লাগলেন, তখন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। মজেছিস তাহলে? বাহ, আমি তাকে দেখলামই না। তা কি করেন তুই সেই ভদ্রলোক? মার্চের অফিসের সেরারি, তুই ভাই খা। কি বড়? হ্যাঁ, বিয়ে হয়েছে নাকি? কাল বল্টুদা আমাদের বাড়িতে এসেছিল। কেন? কার কাজে না শুনেছে তোর বিয়ে হয়ে গেছে, তাই পাকা খবরটা আমাকে জানতে এসে বক বক করে অনেক কিছুই বললাম। আমি ওর নাম দিয়েছি বক্তিয়ার খিলজি। তুই কি বললি? যা সত্যি তাই বললাম। তারপর খুব দুঃখ করতে লাগলেন আর বললেন, আর একটা বছর অপেক্ষা করতে পারলেন না? এতদিন ভালোবাসায় অভিনয় করে। তুই ওকে বলে দিস বিধি, রাখি ওর মতো নেমো খারাপ নয়। মেয়েদের সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। আগে আমি জানতাম না যে একটা লোফার আমাকে নিয়ে ভালোবাসার খেলা খেলছিল। ভগবান আমাকে রক্ষা করেছে, কিন্তু জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে চাই না। কৈশোর থেকেই স্বপ্ন দেখেছি সুন্দর, শিক্ষিত, সচ্চরিত্র স্বামী, ছোট্ট একটা সাজানো গোছানো সংসার। সেই সংসারে অভাব থাকলেও দীনতা থাকবে না। স্বামী অফিস যাওয়ার সময় বলবে আসি, কেমন? আমি উৎকণ্ঠায় থাকবো কখনো বাড়ি ফিরবে। বারবার ঘড়ির দিকে তাকাবো কখন 5টা বাজবে। চুল বেঁধে কপালে সিঁদুরের টিপ করে হাসি মুখে দাঁড়িয়ে থাকবো। ও এসে ফলিয়া ব্যাগটা আমার হাতে ধরিয়ে দেবে। আমি পাখা দিয়ে হাওয়া করে ও সব ক্লান্তি দূর করে দেবো। হাসছিস যে? তুই যে এখন থেকে সামনে একটা সময় বিয়ের এখনো 20 দিন বাকি। খেয়ালে রাখিস তোর শ্বশুর বাড়িতে কে কে আছে রে? শ্বশুর, শাশুড়ি, 2 বোন আর উনি। বাপের এক ছেলে, দেওর নেই তোর? না রে। দেওর নেই থাকলে কোনো আনন্দই নেই জানিস। হাসি ঠাট্টা লোক যদি না থাকে কেমন যেন একা একা মনে হয়। স্বামীর চেয়ে দেওর হচ্ছে বেশি আপনজন। দেখিস ও কথা যেন কর্তার সামনে বলে বসিস না, তাহলে ভয়ে ভয়ে খণ্ড যুদ্ধ বেঁধে যাবে। চুম্বনী চুম্বর মতো লড়াই লেগে যাবে। কিন্তু পুরুষ জাতটা হচ্ছে 1 নম্বরের স্বার্থপর। নিজের একটা চোখ না থাকলেও সে মনে করে আমার বউয়ের কাছে আমি ময়ূর ছাড়া কার্তিক। ওরা মুখে এত কথা তুই শিখলি কোথায়? বারে চোখের সামনে আচ্ছা দেখছি ওখানে হিরেন্দা আর মিন্টু বৌদিকে দেখিস না? হিরেন্দা যখন পাঞ্জাবি পরে বের হয় মনে হয় যেন লাঠির গায়ে পাঞ্জাবি ঝুলছে। মরণ দশা, আসতে পার, মিন্টু বৌদি শুনতে পাবে। পাক শুনতে? মিন্টু বৌদির মতো মেয়ে বলে হিরেন্দার সব অত্যাচার মুখ বুঝে
ওই পল্টুর সাথে কি সব ভাব ভালোবাসা জন্মেছিল। পল্টু নাকি বলেছে বিয়ের দিনে বোমা মারবে। আমি বলি বাছা, যে মেয়ে কর যায় সে মেঘে বৃষ্টি হয় না, যে কুকুর ঘেউ ঘেউ করে। কিন্তু দিদি তোমরা যা জানো সেটা ভুল। পল্টু রাখির সঙ্গে পড়তো, সেই সূত্রেই যাতায়াত। বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু তোমার ভাই রাজি হলেন না। কিন্তু পল্টু তো ছেলে হিসেবে খারাপ নয়, গান টান জানে। খারাপ ভালোর কথা নয় দিদি, ওর ইচ্ছে নয় কাছাকাছি মেয়ের বিয়ে দেওয়ার। তাছাড়া পল্টু এখন বেকার, বেকার ছেলের হাতে মেয়ের বিয়ে দিয়ে পস্তাতে আমি রাজি নই দিদি। বড় মেয়ের বিয়ে দিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। তুই বলছিস পল্টু, তোর মেয়ের কপালে যদি সুখ শান্তি না থাকে, তুই যত ভালো করে বিয়ে দিস না কেন, তোর মেয়ে শান্তি পাবে না। তাছাড়া ওদের দুজনকার মধ্যে ভাব ভালোবাসা জন্মেছিল। মিথ্যে কথা, তোমার চেয়ে আমার মেয়েকে আমি ভালো করেছি। সেরকম কিছু হলে নিশ্চয়ই আমাকে বলতো। তাছাড়া তুমি আমার পল্টুকে নিয়ে কথা বলছো কেন? পল্টু কি তোমার কাছে এসেছিল? আমার কাছে? হ্যাঁ, না মানে আজ সকালে এসে বললি ওদের তুমি সাবধান করে দিয়ে এসো পিসি, রাখির বিয়ে দেওয়ার চেষ্টা যেন না করে। তার পরিণাম কিন্তু শুভ হবে না। পল্টুকে তুমি বলে দিও পিসি, সব জায়গায় যেন মস্তানি করতে না আসে। মস্তানি? স্কুলে মাস্টার মশাইদের ভয় দেখিয়ে পাস করেছে, কলেজে গিয়েও তাই। পুরোটা জানা আছে। তুমি ওকে বলে দিও রাখি বিশ্বাস কখনো অশুভ শক্তির কাছে মাথা নত করেনি, আজও করবে না। কি দরকার মা ঝগড়াঝাটি করা? ঝগড়াঝাটি আমিও করতে চাই না মা। ভদ্র সন্তান জেনে ওর সাথে আমি মেলামেশা করতাম, কিন্তু তার পরিণামে হবে জানলে ওকে আমি বাড়িতেও ঢুকতে দিতাম না। মেয়ে ছেলেরা তো অহংকার ভালো নয় বাপু। পল্টু, তুমি ওই লোকারটা তো মুখতারি করছো কেন? কি বললি তুই? আমি মুখতারি করছি? তাছাড়া আর কি? মনে হয় পল্টু যেন তোমাকে 2-10 টাকা ঘুষ দিয়েছে। শোন মো শোন, তোর মেয়ে চোপা শোন, আমাকে বলে মুখতার। আমি ঘুষ খেয়েছি? আমি ওর সম্পর্কে পিসি হই। এতদিন ছেলেটার সাথে মাখামাখি করে। তোমার পায়ে ধরি দিদি, আমি বিনতি করছি, তুমি চুপ করো। কেন চুপ করবো? কোন বেটা বেটির আমি খাই না পড়ি? গায়ে টিপলে দুধ বেরোবে। কাল থেকে পেট থেকে ভূমিষ্ঠ হতে দেখলাম, সে আমাকে বলে ঘুষখোর। তোমাকে বলিনি, বলছি তোমার এই স্বভাবটা রাখে। তোমার অভ্যাস। কোনো মেয়ে যদি তার সাথে হাসাহাসি করে কথা বলে, তুমি তাকে বলবে ঢলাঢলি। এই কুচুটে স্বভাবের জন্যই মেয়েটা তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। নইলে মায়ের একমাত্র ছেলে, মাকে জ্ঞান দেয় না। তোর মেয়ে চোপা সামলাবো, নইলে আমি হাঁটতে হাড়ি ভেঙে দেবো। এখানে কে না জানে ওই পল্টুর সাথে ওর ইয়ে আছে। এই কথা যদি পাত্রপক্ষের কানে যায়, পারবি তুই তোর মেয়ের বিয়ে দিতে? আমার ভাই পড়ি দিদি, আমি মিনতি করছি। আমার ছেলে, তুমি ওকে ক্ষমাই করো। ছেলে মানুষ যদি কিছু বলেই থাকে। ছেলে মানুষ নয় বউ, ছেলে মানুষ নয়। বিয়ে দিলে এতদিন এসে তুই এমন ভালো মানুষ, তোর পেটে আমার চাষারি মেয়ে জন্মালো কি করে? হ্যাঁ রে বউ, তোর লাউগুলো তো বেশ সুন্দর হয়েছে, বেশ মধুর কান্তি। কচি লাউ খেতে আমার বড্ড ভালো লাগে। একটা লাউ দিবি, দিবি, রেখে দিস। তার সাথে দুটো ডগাও দিস, ডালের বড়ি দিয়ে বেশ ভালো লাগে। ভালোবাসি বলেই বলা, নইলে আমার ছেলেটার বড্ড বাজে। এক পয়সা রোজগারের উন্নতি, তুই বিয়ে করতে চাস? তোমাকে কিন্তু
তোমাকে কিছু ভাবতে হবে না, এই সিদ্ধেশ্বরী এক হাতে 10-10টা বিয়ে দেবে। আর ওইটার জন্য ভাবছি না, বেশি যদি বাড়াবাড়ি করে খেয়ে ফির ছেড়ে দেবো বেটা। তোর পালং শাকগুলিও তো বেশ সুন্দর হয়েছে। কুচি লাউয়ের সাথে পালং শাক, পালং শাকও দিয়ে দেবো। সব লাগিয়েছে আমার নাকি। সত্যি দিদি, নিজের মেয়ে বলে বলছি না, সংসারের প্রতি ওর বড্ড মায়া। ঘর এমন ভাবে গুছিয়ে রাখে, দেখলে তুমি অবাক হয়ে যাবে। হবে না, কারো ভাইজি দেখতে হবে তো। তোর নন্দাই বলতো, শিখু তুমি এত সুন্দর সংসার কোথায় শিখলে? অথচ ওই ছেলের বউ আমাকে দু চোখে সহ্য করতে পারে না। কপাল বসিলি বউ, সবে পড়া অদৃষ্টের কপাল। দিদি শান্তি পাবে না, তুই দেখে নিস বউ, ওই ছোট লোকের মেয়ে জীবনে শান্তি পাবে না। আমার ছেলেকে যে বর করেছে, আমার বুকে যে তুষের আগুন জ্বালিয়েছে, তাকেও আমার মতো জ্বলতে হবে। আমার মুখে 32টা দাঁত, আমার কথা ফলবে ফলবে ফলবে। হে মা আলাই চণ্ডী, হে মা কালী, বিচার করো মা, বিচার করো। বাবা জলটা বাঙালো যাবে। ছেলেদের নাটক আচ্ছাড় বেরোচ্ছে, কিন্তু মেয়েদের নাটক বেরোচ্ছেই না। এই বৈষম্যে আমরা তীব্র প্রতিবাদ করেছি। অগ্রদত্ত তোদের জন্য অনেক নাটক লিখেছে। ছাই খানদোষের নাটক লিখে ওই ভদ্রলোক ওনার কর্তব্য শেষ করে খানজানের চিঠি লিখে একটা জবাব পেয়েছি। লিখেছেন ছেলেদের নাটক লেখা নাকি খুব ভালো, কিন্তু মেয়েদের লেখা নাকি খুব শক্ত। জল পড়ছে কি বলছি। 10টা ছেলেকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা সমস্যা নিতে হবে। 10টা মেয়েকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, ঝগড়া সৃষ্টি হয়। তুই কেমন করে জানলে জয়েন দিদি সে ভদ্রলোক এই কথাই লিখেছেন? সেটা তো পাশের পাড়া হয়ে গেছে দিদি। বারবার কি একই নাটক মানুষ দেখতে চাইবে? নতুন কিছু একটা না হলে এক কাজ করি, আমাদের জন্য একটা নতুন নাটক পাঠিয়ে অবাধি সংসার। হ্যাঁ, গল্পের সারাংশটা লিখে পাঠাবো। একটা প্রচলিত ঘরের মেয়ে যার স্বপ্ন একটা ছোট্ট সংসার, সেটা সফল হলো না। স্বপ্ন তো চুরমার হয়ে গেল। চিরাচরিত আর সেন্টিমেন্টাল গল্প, নতুন কিছু নিয়ে তোরা ভাবতে পারছিস না জয়েন দিদি? এই যেমন ধর না, নারী স্বাধিকার প্রশ্নের লড়াই, পর্বতের বিরুদ্ধে লড়াই, এসব কি তোদের মাথায় আসছে না? সেই প্যানপ্যানানি আর নাচে গানানি। তুই এখন ছেলে মানুষ, আমরা ছেলে মানুষ। এই আমাদের দীর্ঘকাল ঘর বাবা বসত গাড়ি বন্ধক দিয়ে বৌদি দিয়ে দিয়েছে। এখন বৌদি যদি আমাদের এখানে এসে শান্তি না পায় আর এই ঘটনা নিয়ে কেউ নাটক লিখে তুই সেটাকে সেন্টিমেন্টাল ড্রামা বলবি, এর যে রিয়ালিস্টিক কিছু আছে নাকি? এই তোরা কি সকালে আমাকে একটু ঘুমোতেও দিবি না? নাটক নিয়ে কি বকর বকর শুরু করেছিস তোরা? তুমি তো অবাক করলে গো তন্ত্রাদি। বেলায় 9টায় তোমার সকাল হয় বুঝি? বাবা দাদা তো খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল, এখনো তোমার সকাল হয়নি। বাড়িতে 10টার আগে আমার ঘুমই ভাঙে না। উঠলি কেন? আরো ঘন্টা কাটে ঘুমিয়ে নিতিস। ঘুমোবো আছে নাকি? তোদের পাড়া গিয়ে বৌদি 3বার ঘুম ভাঙিয়ে
বিশেষ করে ওই গঙ্গার ধারটা বেশ অতুলনীয়। আমার তো বেশ ভালোই লাগে। যাকে মরুকে, নাটক সম্বন্ধে কি বলছিলি তোরা? প্রতি বছর আমরা মেয়েরা নাটক করি, অগ্রদূতের নাটক। এবার আমরা আর ভালো নাটক পাচ্ছি না, যেটা বেরিয়েছে সেটা পাশের পাড়ায় হয়ে গেছে। নতুন নাটক খুঁজছিস? হ্যাঁ, আছে তোমার সন্ধানে। আছে, কিন্তু তোদের পছন্দ হবে কি? আসলে তোরা তো নাটক খুঁজছিস না, অর্থাৎ লেখকের নাম। কোনো নামই লেখক, অখাদ্য লেখা লিখলো, তোরা সেটা গোগরা শিখিস। কিন্তু নতুন লেখকের ভালো লেখা হলো নাক সিটকান। আসলে নামের কাঙ্গাল তোরা। দেখো তন্দ্রাদি, লেটমি ফিনিশ নামটা এই মনোবৃত্তি শুধু তোদের বেলাতে প্রযোজ্য নয়। 99% পাঠকদের এই অভিমত। কাজেই আমাদের লেখা যতই ভালো হোক না কেন, তোমাদের কাছে আমি অকান্তেয়। নাটকটা কি তোমার লেখা? হ্যাঁ, কেন? ছেলেরা লিখতে পারে আর আমরা পারি না? এই যুগের মেয়েরা বিমান চালাচ্ছে, যুদ্ধক্ষেত্রে শত্রুর সঙ্গে পাঞ্জা লড়ছে, দুরন্ত ইংলিশ চ্যানেল সাঁতারে পার হচ্ছে, আর তুচ্ছ নাটক লিখতে পারে না? পারবে না এই কথা আমি বলছি না, তবে এই নাটক লেখা একটু শক্ত কিনা তাই বলছি। তাছাড়া গল্প, উপন্যাস অনেক মেয়ে লিখেছে, নামও করেছেন অনেকে। কিন্তু নাটক যেমন রাধারানী দেবী, বাণী রায়, কামিনী রায়, ইদানিংকালে প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী, এরা গল্প লিখেছে, উপন্যাস লিখেছে, কবিতা লিখেছে, কিন্তু সাহস করে নাটকে কেউ হাত দেয়নি। ওরা যা পারেনি আমি তাই পেরেছি, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাজ আমি যোগ্যতার সঙ্গে সম্পূর্ণ করেছি। পুরাণের কাহিনীকে নতুন আঙ্গিকে, নতুন দৃষ্টিভঙ্গিতে, নবতম শব্দবিন্যাসে উপস্থাপিত করে আমি এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছি। নাটকটার কি নাম দিয়েছে তন্দ্রাদি? এ যুগে সীতা। সঙ্গে আনলে পড়া যেত, যদি ভালো লাগতো নিশ্চয়ই আমরা অভিনয় করতাম। আমরা তো নতুন নাটকই খুঁজছি। হ্যাঁ, নিজেদের মধ্যে একটা রাইটার থাকলে। লেখাটা আমার সঙ্গে আছে, পড়ে দেখতে পারো। তাই নাকি তন্দ্রাদি? নিয়ে এসো না, যাও। দাঁড়া, আনছি। পড়লে তোদের চোখ ছানা করা হয়ে যাবে। অগ্রদূত চন্দ্রদের লেখা ছুঁয়েই দেখবি না। দিদি, ও কি সত্যি নাটক লিখেছে? বলছে তো, দেখাই যাক না পড়ে। ও নিশ্চয়ই কারুর লেখা গ্যাঞ্জ মেরে এনেছে। আমি ভালো করে বলতে পারি ওই তন্দ্রাদির মাথায় এসব নাটক আসতেই পারে না। জি, কি অসাধ্য কথা। চেষ্টা করলে কি না হয়। তাছাড়া মানুষের অসাধ্য কিছু কাজ আছে নাকি? তুমি চুপ করো তো জয়ন্তী দিদি। ঠাকুরজি, ও বড় ঠাকুরজি, তোমরা স্নান করে এসো, রান্না হয়ে গেছে। এই এলেন আরেকজন। বেলা 11টা বাজতে না বাজতেই স্নান করে এক থালা কিনে না। আমাদের বলে মাথায় গায়ে কুকুর পাগল অবস্থা। বিয়ে চিন্তায় নাকি? না বাবু, নিজের গলায় ফাঁস পড়েছ, আমাদেরও পড়াতে চাও নাকি? আপাতত ওইসব চিন্তা আমার মাথায় নেই। বলে আমরা নাটক করবো বৌদি। কার নাটক? অগ্রদূতে। অগ্রদূতের আসল নাম জানো? কি করে জানবো বলো বৌদি? তুমি জানো নাকি? বোধহয় জানি, শুধু জানি না নয়, তিনি আমার একান্ত আপনজন। সত্যি সত্যি বৌদি? সত্যি তুমি ভদ্রলোকের নাম জানো? আহা, বলবে তো নাকি? কোথায় পরিচয় হলো সে ভদ্রলোকের সাথে? কেমন দেখতে সে ভদ্রলোক? এই নাও পড়ো। ও বাবা, এই যে দেব অক্ষর, এই লেখাপড়া আমার হবে না। তুই নিজে পড়ে শোনা, যা পেঁচিয়ে পেঁচিয়ে লিখেছিস। ওটা কি বলো ঠাকুরজি? নাটক গো বৌদি। নাটক? হ্যাঁ, তন্দ্রা লিখেছে। পড় তন্দ্রা, বেশ অ্যাক্টিং করে পড়বে। পড়ার মতন পড়ে গেলে কিচ্ছু বোঝা যাবে না। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য, অযোধ্যা রাজভবন। সীতা ও উর্মিলা এলো। সীতা বলছে, কি বললি উর্মিলা? তোর ভাসুর সন্দেহ করেছে মোরে? করুক সন্দেহ, এই প্রাসাদে থাকিবার আছে আমার নৈতিক অধিকার। কি ভেবেছে দশরথ সুত? নারী জাতি বলি ভাবিয়াছে দুর্বল আমি? যাবো আমি পিতার আলয়, নেয়া হয়ে বিচার চাহিব। খরগোশ আদায় করিয়া দীপক খাইয়া কত ধানে কত চাল। এই তোমার নাটক তন্দ্রা ঠাকুরজি।
কতগুলো সংলগ্ন কথাবার্তা হয়েছে। কথার মধ্যে একটা ছন্দ থাকে, এর মধ্যে তাও নেই। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। নাটক সম্বন্ধে কি বোঝো তুমি? আমার শেষদার বন্ধু রবীন্দ্র ভারতীতে ড্রামা সেকশনে পড়ছে। তা অবশ্য ঠিক, তবে ভালো ভালো নাটক আমার চোখের সামনে জন্মাতে দেখেছি। নিজে কিছু না বুঝলেও আমার রক্তে নাটক মিশে আছে। বড়দি মেজদি, দুই বোন দুই নারী আমার চোখের সামনে জন্মেছে। কি হলো, বন্ধ করলি কেন? পড়। আমার নাটক তোদের পড়তে হবে না। এমন নাট্যকথা যখন তোরা বাড়িতে এনেছিস তখন তোদের নাটকের কোনো অভাব হবে না। কি বলে গেল শুনলি না? নাটক নাকি আর রক্তে মিশে আছে। কি তোর ছোট লোক একটা মনোমালিন্য। মোদি তো কিছু ভুল বলেনি জয়ন্তীদি। ওটা কি নাটক হয়েছে? বলছে সীতা যাবে আদালতে নালিশ করে খরপোশ আদায় করতে। যত সব অবাস্তব গোজা খিচুড়ি। আমি নাইতে গেলাম দিদি, নাটক শুনে মাথা আমার একেবারে গরম হয়ে উঠেছে। বিকেলে আসিস একবার। আমার মনে একটা প্রশ্ন জেগেছে ছন্দা। প্রশ্ন? কি প্রশ্ন? বৌদি বলে নাটক নাকি তার রক্তের সঙ্গে মিশে আছে, আবার এও বলে বড়দি মেজদি দুই নারী দুই বোন চোখের সামনে জন্মাতে দেখেছে। এর অর্থ কি? চল কি জিজ্ঞাসা করে আসি। তাছাড়া নাটক তো সরু বলা তুমি মাইক ধরো। যাকে বলি একেবারে আপনজন। আচ্ছা তাহলে আপনি হলেন তোমার পিসিমা। ওই আর কি, লতায় পাতায় তবে একেবারে আপনজন। আপনি কি আমার বাড়িতে? না বিয়ান না, পাশের গ্রামে আমার বড় ভাসুরের নিজুমের খুড়শ্বশুরের নাতনির বিয়ে হয়েছে, সেখানে এসেছি। জানেন তো দিদি, একেবারে আপনজন। এত কাছাকাছি এলাম, ভাবলাম রাখি শ্বশুর বাড়িটা একবার দেখেই আসি। একেবারে আপনজন তো, তাই আর মায়া কাটাতে পারলাম না। আপনি কি স্নান খাওয়া করে এসেছেন? না না, সেই নিয়ে আপনাকে ভাবতে হবে। সে হবে কোন, এসে যখন পড়েছি দুটো খেয়েই যাব। হাজার হোক আপনারা হলেন আমার আপনজন। তবে হ্যাঁ দিদি, রাত্রি কাজকর্ম করছে তো। করবে না কেন? ভালোই করছে, বেশ হিসাবি মেয়ে। কাজকর্ম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়েরা তো বৌদি বলতে চোখে হারায়। এর মধ্যে দুটো ফাঁসানো গানও গেয়ে এসেছে। গানের গলাও খুব ভালো। হ্যাঁ, গান কেন বরাবরই ভালো গায়। আমাদের পল্টু শিখিয়েছে তো। পল্টুকে চেনেন না দিদি? রাখি বলেনি বুঝি? ওই পল্টুর সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল। তা বলি বাছা, তোকে যদি ওর পছন্দই নয়, 2 বছর চিঠি চালাচালি করলি কেন? চিঠি? হ্যাঁ, আমার পোড়া কপাল। রাখির মামাকে বারবার করে বলে দিয়েছিল, সিধুদি এসব কথা যেন শ্বশুর বাড়িতে বিকাশ না পায়। কি কথা? দোহাই দিদি দোহাই, সেসব কথা আমি বলতে পারবো না। হাজার হোক ওরা আমার প্রতিবেশী, আপনজন। কি বলতে কি বলে বসবো, শেষকালে ওরা আমাকে দুষবে। কুচ্ছা গিয়ে সংসার ভেঙেছি, এমন অপমান আমাকে কেউ দিতে পারবে না। ও মা কি কোনো ছেলের সঙ্গে? এই কর্ম তো আজকাল কতই হচ্ছে, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। তবে পল্টু মাঝে মাঝে দুঃখ করে বলে, দেখলে পিসি দেখলে, রাখির ব্যবহারটা দেখলে, এতদিন আশা ভরসা দিয়ে গাছে তুলে মই টেনে নিল। পল্টুর সঙ্গে দীঘা বেড়াতে গিয়েছিল, 3 দিন পরে ফিরে
যাচ্ছে বেড়াতে, রাতে গান গাইছিল। গান শুনে দাদা একেবারে মুগ্ধ। বললে গাইছে তো ভদ্রমহিলা। আমি তখন দাদাকে বললাম, কাল নিয়ে আসবো, একদম কাছ থেকে শুনে নিও, আরো ভালো লাগবে। কাল কিন্তু আমি আসছি মাসিমা। না, কেন? ঘরের বউ যেখানে সেখানে গান করে বেড়ায়, এটা আমি চাই না। কিন্তু নানি হলো বৌমা, রাখি যাবে না। আমি দাদার কাছে বড় মুখ করে বলে এসেছি মাসিমা, নইলে আমি আপনাকে জোর করতাম না। ফাংশনে গান গাই বলে এতদিন গেছে, আর গাইবে না। বটি তো বউ মানুষ, তার একটা আগ্রহ নেই হাজার মানুষের সামনে গলা ছেড়ে গান গিয়ে বেড়াবে। যতই আমরা শিক্ষিত হই না কেন, ইয়ে তো নেই। আপনার চিন্তাধারা এ যুগে অচল। সেই মানধাত্তার আমলে ধ্যান ধারণা নিয়ে আপনি বসে আছেন। এ যুগের মেয়েরা দাসীবাদী নয়, তাদেরও মন বলে একটা বস্তু আছে। দেখো নির্মলা। না মাসিমা না, আপনি বলে দিয়েছেন রাখি যাবে না, ব্যাস। আমি ওনার কথা জবাব দিচ্ছি। ওনারা নিজেরা কোনোদিন বাড়ির বাইরে বের হতে পারেননি, তাই এ যুগের মেয়ে ওরা বেরো, এটা ওনারা চাইছেন না। আর এটাকেই বলে পরশ্রী কাতরতা। নয় যেন দারোগা, এসব মেয়েদের আপনি প্রশ্রয় দেন দিদি। আপনি ঠিক জানেন ওই ছেলেটার সঙ্গে আমার ঘোড়া গোপাল। আমি কেন, এ কথা আমাদের পাড়ার 5 বছরের বাচ্চারাও জানে। সে কি কেলেঙ্কারি দিদি, ওইটা হচ্ছে মস্তান। তার বাপকে ডেলি শাসাচ্ছে, লাশ ফেলে দেবে বেটা। মা, এইমাত্র চিঠি পেলাম, বাবা আসছেন আপনাদের গ্রামে। ও মা, তুমি কখন এলে বেশি? থাক বাজা থাক, জন্ম স্ত্রী হও মা। মা ভালো আছে পিসি? আছে, ওই এক বেকার আত্মীয় বাড়ি এলাম, ভাবলাম রাখি সংসারটা একবারে দেখেই আসি। বেশ করেছো, মাকে গিয়ে বলবে রাখি সংসার দেখে এলাম। জানো পিসি, 1 মাস ছেড়ে আরেক মাস বলে আমি এসেছি। বিয়ের আগে ভাবতাম নতুন পরিবেশে কি করে থাকবো, হয়তো মতের মিল হবে না, হয়তো বা ননদরা কষ্ট দেবে, কিন্তু এসে দেখলাম সবই অন্যরকম। ছোট লোকের মতো হাহা করে হেসো না মা। ও মানে সে তো হাসি কেন শুনি? তোমার মা কি শিখিয়ে দেয়নি শ্বশুর বাড়ি থেকে কিভাবে চলতে হবে? তোমার বাপের মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। ভদ্রলোকের মেয়ে হলে যখন তখন হাহা করে হাসতে না। আমি বুঝতে পারছি না পিসি। 10 জন শাশুড়ির পাল্লায় পড়েছিস মা। তোর শাশুড়ির সঙ্গে দুদণ্ড কথা বলি বুঝতে পারলাম লোক খুব ভালো নয়। ছি 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 ছি। এই যে তোর মা যদি গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ডুবিয়ে দিত। মাকে জানো এসব কথা বলো না পিসি। মা যদি জিজ্ঞেস করে রাখি কেমন আছে, বলে দিও খুব সুখে আছে, খুব শান্তিতে। না বাছা না, মিথ্যে কথা আমি বলতে পারবো না। এমন বাপের বেটি নয় আমি। যা দেখে গেলাম, যা সকালে শুনে গেলাম, সব তোর মাকে যে আমি বলবো। ভাই তোমার দুটি পায়ে পড়ে পিসি, এসব কথা তুমি মাকে বলো না। শাশুড়ি আমাদের সত্যি মেয়ের মতো ভালোবাসে। আমি বুঝতে পারছি না। মাকে তুমি এসব কথা বলো না। সত্যি আমি সুখে আছি, বেশি যদি ট্যাক ট্যাক করে শোনাই, মুখের ওপর তুইও 10 কথা শুনিয়ে দিবি। তুই বাড়ির বউ না দাসীবাদী? সারের কতন নিয়ে ননদগুলো গায়ে হাওয়া লাগিয়ে খেটে মরছে, আর তুই দাসীবাদীর মতন খেটে মরছিস। কথা বলে না, এটা আমার সংসার। এই সংসারে কাটতে আমার কোনো লজ্জা নেই। মা যদি দু কথা বলেই থাকে, আমার ভালোর জন্যই বলেছে। সত্যি ওভাবে আসা আমার
এসেছে। শাশুড়ি হচ্ছে মায়ের মতো, সে যদি দু কথা শুনিয়েই থাকে তার মুখের উপর 10 কথা শুনিয়ে দিবি তুই। কি বলেছে বৌমা? থাক দিদি থাক, সেসব কথা শুনে আপনার কাজ নেই। সহ্য করতে পারবেন না। আমারই মাথা আগুন হয়ে উঠেছিল, আপনি তো তেলে বেগুনে জ্বলে উঠবেন। তাছাড়া রাখি আমার আপনজন। আমি ওকে কিচ্ছু বলবো না। রাখির মা শুনলে বলবে আমি গিয়ে লাগানি ভাগানি দিয়েছি। জানেন তো দিদি, যে কুকুরটা ঘুরে বেড়ায় সে সবার হাতে মার খায়। এ তো শাস্ত্রর কথা। আপনার ভয় নেই, আমি কাউকে বলবো না, শুধু আমার জানা দরকার কি বলেছে বৌমা। দেখবেন দিদি, হাজার হোক ওরা আমার আপনজন। আপনি নিশ্চিন্তে থাকুন, কাকুমা কেউ টের পাবে না। বলি বয়সে গয়নাগাটি পরে পাটরানির মতো ঘুরে বেড়াচ্ছে, লজ্জা ঘেন্নাও নেই। বৌমা, ননদগুলো এক একটা ধুমসি। বিয়ে দিলে এতদিনে 3 ছেলের মা হতো, গোটা গাছটি ছিঁড়েও দুভাগ করে না। কলেজের ছেলেগুলোর গায়ে নেতিয়ে পড়ে, তাতে দোষ নেই, দোষ হলো আমার হাসির। দেব একদিন ধোতা মুখ ধোতা করে। বৌমা, আমার বৌমা বলে এসব কথা? মা কালীর দিব্যি, একটা কথা যদি আমি বাড়িয়ে বলে থাকি আমার যেন 3 রাত্রি না বের হয়। হাজার হোক ওরা আমার আপনজন। আপনার কথাগুলো আমার মনে রইলো। নিজের মেয়ের চাইতে আগে আমি বেশি ভালোবাসতাম, ভালোবাসার প্রতিদান হাতে হাতেই পেলাম। বেশ, আজ থেকেও শাশুড়ির ব্যবহারই পাবে। এতদিন স্নেহ মমতায় অপচয় করলাম, আর করব না। আর নয়, খুব আক্কেল হলো আমার। হঠাৎ তুই সংসার দেখতে এলাম, কাশিনি উনিও সঙ্গে এসেছে। আচ্ছা রাখি, তুমি এখন এমন কেন বলতো? বিয়ের পর একটা চিঠি লেখা হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে গেলে মেয়েকে সত্যিই বদলে যায়। তুই বিশ্বাস কর ভাই, 2খানা চিঠি আমি দিয়েছি। একদম বাজে কথা। আমার চিঠি যেতে পারে না জানিস, কারণ উনি একটা পোস্ট মাস্টার। তাই বল, পোস্ট অফিসের সঙ্গে তো বিয়ে হয়েছে। তাজা বলেছে। হ্যাঁ রে, তোর শাশুড়ি তোকে ভালোবাসে মেয়ের মতো। আমারও তাই ভাই, সত্যি আমাদের 2 বন্ধুর ভাগ্য ভালো বল। আর বিয়ের আগে শাশুড়ির মুখে কত নিজের গল্প শুনেছি। ঘুমতে পড়ি নাকি হাতে ছাকা দেয়, খেতে দেয় না, কোথায় কোথায় 14 করে উদ্ধার করে। এই যুগে নয়, ওটা সে যুগের কথা। এই যুগও আছে। আমাদের পাশের বাড়ি একটা ফুয়াতি বউকে তার শাশুড়ি লাঠি মেরেই ফেললো। সে নিয়ে কত কারাকারি, অথচ শিক্ষিত পরিবার। তোর শাশুড়ি চোখে হারায় ভাই, কোথাও গিয়ে 2 দিন ব্যবহার করবে। মাঝে মাঝে এত খারাপ লাগে আমার। আমারও তাই ভাই, বিয়ের পর একদিনের জন্য বাপের বাড়ি যাইনি। যাবো কি করে? মানে আমার শাশুড়ি আমাকে চোখের আড়াল করতে চায় না। মাঝে মাঝে মা বাবার কথা মনে পড়লে চোখ দিয়ে জল চলে আসে। কিন্তু এমন ভাগ্য করে এসেছি। রাখি, কি রে? আমি তোর কাছে মিথ্যা কথা বলেছি ভাই। মিথি, আমি স্বপ্নও ভাবিনি আমার দরজার শাশুড়ি আমার কপালে জুটবে। আমার বাপ আন্দোলন করে সে জলও গ্রহণ করে না, সেভাবে আমার ছেলেকে কেড়ে নিস। কিন্তু তুই বিশ্বাস কর, আমি ওকে কত বুঝাই, ততক্ষণ তাহলে ঘরের কথা কাউকে বলা যায় না রে। তাছাড়া তোর স্বাধীনগর সংসার থেকে তোর কাছে ছোট হতে মন চায় না রে। তাই আমি মিথ্যা কথা বলেছি। জীবন আমার দুর্বিষহ হয়েছে। এমন সবে জানলে
পুরাটা আমার বারবার বলছি বলি বৌমা ভেবেছো নাকি এডিট করছে গল্প করে দিন কাটিয়ে দিলে চলবে রান্না বান্না নেই তোমার বলি ভেবেছো নাকি স্বামীর সঙ্গে একটা কথা বলতেও শুনি না বন্ধুদের সাথে দিব্যি আসর জমিয়ে ফেলেছো আজকে শুধু রুটি হবে শুধু রুটি হবে বলি গেরাস্তারা ঘরে আর কাজকর্ম নেই আজকাল মুখে মুখে খুব তর্ক করতে শিখেছো যদি ভালো না লাগে বাপের বাড়ি চলে গেলে ভাই বাপ তো বড় লাভ আছে তার সাথে রেখে দিতে পারবে এর মধ্যে বাবার কথা আসে কি করে আসে তোমার ব্যবহারে বাপ নাকি নাম করে নাট্যকার সম্পত্তি টম্পত্তি শেখায়নি মেয়েকে গুরুজনের মুখে মুখে তর্ক করছো লজ্জা করে না তোমার মা বিয়ের আগে যেসব কীর্তি করেছো সব আমার কানে এসেছে আমি বলে ভাত দিয়ে পুষছি অন্যকে হলে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিত আমরা হলে বিষ খেতাম হয়তো গলায় ধরে নিতাম লোক সমাজে মুখ দেখাতাম না মা মা গো কি ব্যাপারে রাখি এই তো শাশুড়ি হবে কি বললি মিথ্যে সব মিথ্যে আমার আমলে স্বপ্ন মিথ্যে আমার কল্পনা মিথ্যে আমার সংসার মিথ্যে একটা বিরাট মিথ্যের বোঝাকে আমি বয়ে বেড়াচ্ছি আমি আর মিথ্যে রঙ্গমঞ্চে আমি মিথ্যে সংলাপ বলে চলেছি আমি আর পারছি না দিদি আগে তুই বলবে না আর আমি লাগবো তোর অপরাধটা কি জানি না আমি কিছু জানি না কি বলে গেছে ভগবান জানে সেই থেকে মা আমাকে বেরিয়ে বেরিয়ে কথা বলছে উনি সত্যি আমার ভালোবাসছে শুধু শাশুড়ি নয় ননদের ব্যবহার বদলে গেছে তোর ভগ্নিপতি রোজ রাত্রে মনকে এসে এমন ব্যবহার করে অজয় বাবু এখানে মনে হয় না হাতুড়ির চিহ্ন দেখবি তুই দেখবি এই দেখ চলে এসেছি রাত দুটোয় মাথা লয়ে ঘরে আমি এগিয়ে গিয়ে জুতো খুলে দিতে গেল সঙ্গে সঙ্গে ওর শুধু লাঠি মারি আর চিৎকার করে বলতে লাগলো আমাকে চুবি না কলঙ্কিনি তুই আমাকে চুবি না কলঙ্কিনি হ্যাঁ সে তুমি চুবি বিষ মন্ত্র দিয়ে গেল পল্টুর সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক ছিল তুই তো জানিস রীতি ভিডিও তো সব হয়েছে সুরজিৎ দাদা সাথে গেল প্যান ঠিক কথা পর্যন্ত বলিনি কাট করবি কাট বাবাকে গান কাট কপি পেস্ট আমি যখন বুঝতে কার পারলাম ফোন বটে রে ওর উদ্দেশ্য ভালো না এটা কার ফোন বটে দেখি কেমন ভিডিও হচ্ছে জানি না কোথায় গেল কার রে আমি আমার তো করিনি কিন্তু তোর শাশুড়ি শিক্ষিত ভদ্র মহিলা তার উচিত ছিল তোর কাছে সব কিছু খুলে জিজ্ঞাসা করা না সংসার বড় বিচিত্র রে দিদি। নায়িকার পরে খাবারটা নাই সংসার বড় বিচিত্র বলিস এক পরিবেশে মানুষ হয় মেয়ে, বিয়ে হয় অন্য পরিবেশে আর নতুন পরিবেশ যদি তাকে সহানুভূতির সাথে গ্রহণ না করে কি করে আকুল 28 মিনিট কি করিসি কাল আমার এক জায়গায় গান গাইবার কথা একটু টেস্ট করে দেবে পান আজ আমার শরীরটা পান খাও ভালো নেই ভাই পান খাও একটুখানি আমি শুধু দেখে নেব তার মানটা ঠিক আছে কিনা লক্ষ্মী বৌদি আমার জন্য না হয় একদিন একটু কষ্ট করলেই আনবো হারমোনিয়ামটা তোমাদের নাটকের কি হলো ভাই ওরা অন্য নাটকের নাটক করছে তোমার বাবার নাটক আর করবে না কেন কি জানি ছন্দা বললে আগ্রহীদের নাটক নাকি একঘিয়ে সেই প্যান প্যানানি নাকে কাঁদুনি আর জালিজামের বালাই নেই নেই কোনো ভালো গল্প ওদের তুমি বলে দিও ভাই বাজারের মেয়েদের কোনো নাটক ছিল না ওই ভদ্রলোক কথা মেয়েদের কোনো নাটক লিখেছিলেন শুধু তাই না ওর লেখা বর্দি তুই বোন তুই নারী মধ্যবিত্ত সংসার বাস্তব খায়নি বর্দির নাটকের বন্দনা আজও কাকদ্বীপে বেঁচে আছে সত্যি বৌদি আমি জানি না ভাই যাও হারমোনিয়ামটা নিয়ে এসো গানটা দেখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ মাই ডিয়ার বৌদি তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না অজয়দার ভাগ্য ভালো একেবারে রূপ আর গুণ দুটোই পেয়েছে
স্বপ্ন বুকে নিয়ে এই সংসারে এসেছিলাম। প্রথম ভাবতাম স্বর্গ যে শুধু কল্পনা, এই সংসারই আমার স্বর্গ। দেখে আর কিছু বলো। আজ বুঝতে পারছি আলে আর আলো দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এই সংসারে আমি ভেসে আসা অবহেলার একটা ফুল মাত্র। ও মা 10 বাজে। 10 বাজে। এটা বন্ধ করে। তুমি কাঁদছিলে বৌদি? কার বলে? কি হয়েছে গো? কই কিছু হয়নি তো। দেখো বৌদি, তুমি শিকারে কাভার পড়েছিলে, করে আমি সব শুনেছি। কি শুনেছো? অজয় দা রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে মারধর করে। কে বললে? এ বান্ডে, তোর চলো না। আমাদের দেখিয়ে যে ভিতরে ভূত বসে আছে, কত বড় তুলো বলছিল জানো, ওটা সত্যি ভালো ছিল গো। তোদেরটা হবে? নাই ভালো করে নাই লাগছে করে দেবে না এরা। একটা আমি মাকে বলি যে বেন্টে নিতে ওটাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। যদি কিছু পড়েই থাকে তা নিয়ে পা কেটে কিছু হ্যালো। লাভ আছে? হ্যালো তুমি বিশ্বাস করো লীলা? আমি জানি বৌদি তুমি নিষ্পাপ। যাক কি ওসব কথা, ওরা শুনলে বলবে ভালো বলবে। কি পরামর্শ দিচ্ছে। চেষ্টা করো মানিয়ে নেবার, না পারলে বাপের বাড়ি চলে যাও। তাছাড়া দিবস আজকাল আকচার হচ্ছে। চলো গানটা শিখিয়ে দেবে। চলো। হ্যাঁ? কি দেখবো না এটা? এই গুরু কালকে সকালে জিজ্ঞেস করতে হবে পুলিশের টেস্ট কি ছিল, পুলিশের টেস্ট ওর জানি জিজ্ঞেস করি। ওটা দেখতে তো হবে কি হলো না হলো। ये रिंग रहेंगे तो ड्राइंग में रहते हैं वो लोग टच में उनके भाई की हमारे और तो वीडियो होती है सामने ढूंढते हां हेड तो जल्दी जा रे हेड तो जल्दी माय डीएनए ना ना इधर मां घर माय डीएनए है मां घर गए क्या बोल बोल मां पूरे की कदम पूरा करा के देखी रज रे रज रे বলি কি ভেবেছো তোমরা এটা নাট্যশালা না ভদ্রলোকের বাড়ি? আজ হয়তো কাল আমার পরীক্ষা, কারোর কাছে পেন পেনে আরম্ভ করে দিয়েছো। ওদিন কোনো দোষ নেই চন্দ্রাদি, তুমি থামো। তোমাকে এখানে বক্তারি করতে ডাকা হয়নি। নিজের লেখাপড়া তো রকি তুলে দিয়েছো, অপরকে করতে দিচ্ছ না কেন? আমার সঙ্গে লাগতে এসো না বলে দিলাম, হাতে হাড়ি ভেঙে দেবো। ছোট লোক মরি মরি মরি, কি আমার ভদ্রলোক রে? দেশের স্কুলে কেলেঙ্কারি করে এসে মাসির বাড়িতে পালিয়ে এসেছে, তার আবার বড় বড় কথা। তোকে আমি জুতো পেটা করবো শয়তানি। চপ্পল আমার পায়েও আছে, বেশ দামি চপ্পল, একটা মারতে এলে 10 টা খেতে হবে বলেছিলাম। আমি কি করে দায়িত্ব বলতেন তা আমার ভালো করে জানা আছে। আসুক মাসি, আমি জিজ্ঞেস করব বাইরের লোক এসে এ বাড়িতে প্রশ্রয় পায় কি করে? বাইরের কুকুর এসে আমার মুখে ইয়ে করে যাবে? কি হয়েছে রে তন্দ্রা? বলি আমি কি তোদের বাড়ির ঝি? কে বলেছে? কে আবার? তোর ভাইয়ের বউ। দেখো ঠাকুরজি, থাক থাক, তুমি যদি লেলিয়ে না দিতে ওই কুকুরটা আমাকে জানাই তা বলতে পারে, আমাকে জুতো মারতে পারে। তুমি এই সংসারে আগুন লাগাতে চাও? বড় ঠাকুরজি, তোমার নিজের স্বভাবের জন্য তুমি শান্তি পাচ্ছ না, নইলে এ বাড়িতে সবাই তোমাকে ভালোবাসতো। একটু ভালো হওয়ার চেষ্টা করো। লীলা বাইরের মেয়ে, সে এসে তন্দ্রাকে জুতো মেরে যাবে, তুমি তার প্রতিবাদ পর্যন্ত করবে না? লীলার কোনো দোষ নেই, তন্দ্রা ঠাকুরজি আগে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি তোমার মতো ছোট লোক নই, আমার বাবা সরকারি উকিল। মিথ্যে কথা বলে আমার অভ্যেস নেই। যার বাপ মিথ্যে কথা লিখে মানুষকে ঠকায়, তার আবার বড় বড় কথা বলে কিনা আমার বাবা
ঠাকুরজি, তোমাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্য। প্রবাদে আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নইলে দোষ না করে আমি কেন অপরাধী হলাম? সাক্ষী সাবুদের প্রয়োজন হলো না, অপরাধের বিচার করলে না, অথচ আসামির কাঠ করায় তোমরা আমাকে দাঁড় করিয়ে নিজেরা মিথ্যে কথাগুলো বলে গেল তন্ত্র ঠাকুরজি, অথচ ওর কথাই তোমরা বেদ বাক্য বলে মেনে নিলে। সবই আমার ভাগ্য ঠাকুরজি, সবই আমার ভাগ্য, তোমাদের কোনো সত্যি কি বৌদির কোনো দোষ নেই? মা মিছিমিছি ওর নামে বদনাম দিচ্ছে, কিন্তু ওদের গ্রামের সেই ভদ্রমহিলা বলে গেলেন। কি জানি বাপু, বলে তো গেল আমার কোনো দোষ নেই। চোর অবশ্য নিজে কোনোদিন স্বীকার করে না আমি চোর। ওর বাবার অসুখ, তাই নিতে এলাম দিদি। জানেন তো পাপ সোহাগী মেয়ে, ওর বিয়ের পর থেকে শরীরটা কেমন যেন ভেঙে গেছে। মেয়েকে উনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাই যদি পাশে গ্রামে এসেছিলেন শুনলাম। ওই মেয়েকে তো একবার চোখে তো দেখেও গেলেন না, তাহলে কি মাটা শুধু মুখে? আসবার ইচ্ছে ছিল দিদি, কিন্তু অজয় নাকি হানসেন দেখতে গিয়ে ওনার সাথে দেখা করেননি, সেই অভিমানে উনি আর আসেননি। দেখা করার মুখ রাখলে তো দেখা করবে, মুখ রাখেননি মানে শুনলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে এক বোতল মদ খেয়ে নিয়ে। না দিদি না, উনি ওসব খান না। শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, কবি, এদের ব্যক্তি জীবনে অনেক কিছু অন্ধকার দিক থাকে। সাধারণ মানুষের চেয়ে এরা একটু স্বতন্ত্র ধরনের। সামাজিক মাপকাঠির দিক দিয়ে এদের বিচার করতে চাও ভুল। এই গুণটা কি আপনার মেয়ের মতো আছে? হ্যাঁ দিদি, কিছুটা আছে বই কি। বাপের মতো মেয়েও তেমন অভিমানী আর স্পর্শকাতর। অনেক সময় এগুলো কিন্তু সংসারে জটিলতা সৃষ্টি করে। পল্টুকে চেনেন? পল্টু? আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। পল্টু আপনার মেয়েকে গান শেখাতো? ও হ্যাঁ, পল্টুর কথা বলছেন কেন দিদি? আপনার মেয়ের জন্য আমার সোনার সংসার ছাড়খাড় হয়ে গেল। শিকার পর্যন্ত খেত না, মদ খেয়ে চোর হয়ে বাড়ি ফেরে। কি বলছেন দিদি? অজয় দোষটা অজয়ের নয়, আপনাদের। আমাদের দোষ? বিয়ের আগে জানানো উচিত ছিল আপনার মেয়ে পল্টুকে ভালোবাসে। কেন জেনে শুনে আমার সংসারটাকে নষ্ট করে দিলেন? আপনি বিশ্বাস করুন দিদি, আমাকে বিশ্বাস করে কোনো লাভ নেই। মেয়েকে নিয়ে যান আর কোনোদিন পাঠাবেন না। যদি পারি আমি আমার ছেলের বিয়ে দেবো। কি বলছেন দিদি? খরপোশ পাঠাবো? আমাদের দিক দিয়ে কোনো ত্রুটি থাকবে না। মানুষকে বিশ্বাস করা খুব ভালো আমার। ভেবেছিলাম শিক্ষিত, সুরুচি সম্পূর্ণ নাট্যকারের মেয়ে। ভালো আছো মা? বাবা ভালো আছেন? মায়ের সামনে মুখ দেখাতে লজ্জা করলো না বুড়ামুখী? মা বড় মুখ করে মানুষের কাছে তোর সুখ্যাতি করতাম। তোর বাপের উঁচু মাথাটা তুই ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি। মিশিয়ে মরতে পারলি না কেন? কেন কেন তোর জন্য আমি মানুষের কাছে কথা শুনবো কেন? তুমি বিশ্বাস করো মা, আমি তোমার পা ছুঁয়ে বলছি না, তুই আমাকে ছবি না। আমি জানবো আমার কোনো মেয়ে নেই, ছিল না কোনোদিন। আজ থেকে তুই মনে করবি তোর মা নেই, তোর বাবা নেই, তোর কেউ নেই, কেউ নেই। তুই মার
সংসারটা যেন চলার ছন্দ একেবারে হারিয়ে ফেলেছি। কি কুখানে যে সিধু না সিদ্ধেশ্বরী আমাদের বাড়িতে এলো, সেই থেকে পাড়াতে অশান্তি লেগেই আছে। বৌদির জ্বর বেড়েছে, তা তুমি দেখে এলেই পারো দিদি। আমার প্রবৃত্তি নেই। দেখ চন্দা, একটা কথা বলবো, রাগ করবি না বল। কি কথা বল? তুই রাগ করবি না? করবো না বল। তোরাই তো বৌদিকে পছন্দ করে এনেছিলি, বিশেষ করে তুই, তাই না? কি হয়েছে তাতে? না হয়নি কিছু, কিন্তু আজ এমন কি ঘটলো যার জন্য বৌদির মুখ দেখবার প্রবৃত্তি হয় না তোর? আমি কি জানতাম নাকি বিয়ের আগে একজনকে ভালোবাসতো? ওটা কোনো প্রবলেমই নয় রে জয়ন্তী দি। দেখ নন্দা, তুমিও তো মিহিরদাকে ভালোবাসো দিদি। এখানে সবাই জানে মিহিরদার সাথেই তোমার বিয়ে হবে। আজ নয় কাল যদি মিহিরদা তোমায় ছেড়ে চলে যায়, অমনি কি তুমি খারাপ হয়ে যাবে দিদি? কাউকে ভালোবাসা কি অন্যায়? তুই বড্ড আজে বাজে তর্ক করিস নন্দা। ওর কথার মধ্যে কোনো যুক্তি আছে কিনা তুই বল। যুক্তি? এই যে সিধু ঠাকুরন যে মেয়েটিকে এনেছিল, তার দেওয়ার জিনে কি হয়? মা যদি দাদার আবার বিয়ে দেয়, এ বাড়িতে আমি থাকবো না। বৌদির পায়ের কাছে দাঁড়ানোর যোগ্যতা আছে তার? মাসিমা কিসের জন্য মেয়েটাকে আনিয়েছেন? ছি চন্দা, এই যুগের মেয়ে হয়ে তুই একার সমর্থন করছিস? মানবিকতা বলে কোনো বস্তুই নেই তোদের মধ্যে। বৌদি 1 মাস ধরে জ্বরে ভুগছে। ভুগলেই বা দাদাও তো মানুষ, তার দিকটা একবার ভাবছিস না তোরা? জৈবিক কামনা বাসনাগুলো সবাই যদি ত্যাগ করতে নাই পারে, তার জন্য কি দোষ দেওয়া যায়? এই যে মা ছন্দ, আলতার সঙ্গে আলাপ হলো? এখনো হয়নি। আলাপ করে দেখো, বলতে পারবে না। এমন গান গায় না, মাথা খারাপ করে দেয়। ওর বাবা হচ্ছে ইঞ্জিন। হ্যাঁ ইঞ্জিন, টেবিল চেয়ারে লাচ খায়, মাছ ভাজাকে বলে ফিশ খায়, আর আলু ভাজাকে বলে ফটাফট। সে এক এলাহি কাণ্ড। একটা গাড়ি আছে, তার 2টো গাড়োয়ান রেখেছি। আমার আপন দেওর গো, আমার স্বামী, মামাতো ভাইয়ের শালা ছোট ভাইয়ের মেয়ে, একেবারে আপনজন। তার বাবা বলছেন ইঞ্জিন, কিন্তু ইঞ্জিনটা কি? এই মরেছে। ইঞ্জিন মানে জানো না? কি সব পাস টাস করে ইঞ্জিন হয়। আরে আরে আরে, ইঞ্জিনিয়ার বলবেন তো? ওই হলো আর কি। আমাদের মতো ওরা চা খায় না, খাইয়ে ব্রেকফাস্ট। একেবারে পুরোপুরি সাহিব। ও ঘরে সম্বন্ধ হলে অজয় বাবাজি একেবারে গজিয়ে যাবে। হ্যাঁ, নানা মানে শ্বশুর বলে মানুষের কাছে সম্মান দিতে পারবে। ওই রাখির বাপের আছে নাকি? ওই নামটুকুই সম্পদ। ঘর দরে যাচ্ছে রে, নিজের চোখেই তো দেখে এসেছো। নামে তাল পুকুর ঘর দিয়ে আর ডোবে না। মোদির বাবার অর্থ নেই ঠিকই, পাকা বাড়িও নেই, কিন্তু কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে মোদির বাবা যে সম্মান পায়, আপনার ইঞ্জিন সেই সম্মান পাবে তো? তুই বড্ড বেশি কথা বলিস নন্দা। মা ওনাকে খবর দিয়ে এসেছেন, তোর গায়ে জ্বালা ধরছে কেন? তুই কেন বাড়াবাড়ি করছিস? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাদের যা খুশি তোমরা তাই করো। আমি আর একটা কথাও বলবো না। শুধু দুঃখ হয় আমার ওই বৌদিটার জন্য। চোখের সামনে তোমরা এইসব নাটক না করলেই পারতে। ওর মা তো নিতে এসেছিল, গেল না কেন? বৌদি যেতে চায়নি। তোরা বলতে চাস বৌদির কোনো দোষ নেই? আমি নিজে ওষুধ এনে দিয়েছি, সেই ওষুধ তাকের উপর পড়ে আছে। এই জিদের কোনো মানে হয়? জিদ করে তার কিছুটা বলেছি, নিজেই ভুগবে, আমার কিচ্ছু হবে না। বস মা, আমি আলতাকে নিয়ে আসছি। দারুণ ফরওয়ার্ড। ইঞ্জিন বাপ ভেঙে দিয়েছে তো, ফরওয়ার্ড হবে না? বৌদির অসুখটা কি? কিন্তু দাদা মাঝে মাঝে সত্যি খারাপ ব্যবহার করে। তার দাদাকে আমি বকেছি। মনে বেরোচ্ছে না,
মেয়েরা ইচ্ছে করলে যখন তখন ডিভোর্স করতে পারে, কিন্তু ছেলেদের না সেটা হয় না। তাকে প্রমাণ করতে হবে স্ত্রী রুগ্ন, তার চরিত্র খারাপ এবং সে সন্তান ধারণে অক্ষম। প্রমাণ করতে না পারলে ডিভোর্স অত সস্তা নয়। নন্দা ঠাকুরজি, কে নাকি মেয়ে দেখাতে এনেছে? কি জানি ছাই। বসো নির্মলা বৌদি। না ভাই, ঘর সংসার ফেলে এসেছি। দত্তগিন্নি বললে ও বাড়ির অজয়ের মা অজয় আবার বিয়ে দেবে। ভাবছি নাকি নিজেই এসে হাজির। তাই কৌতূহলটা চেপে রাখতে পারলাম না। তা কোথায় মেয়েটা? আসছে। কোথায় আসছে? এখানে? একটু অপেক্ষা করে যাও, চক্ষুকর্ণ সার্থক করে দেখে যেতে পারবে। বেহায়া আমি অনেক দেখেছি, কিন্তু এরকম হ্যাংলাপনা আর একটাও দেখলাম না। মেয়ে যদি ভালো হবে, এই দুজুরে কেউ বিয়ে দেয়, আবার বাড়িতে বয়ে এনে কেউ মেয়ে দেখাতে নিয়ে আসে, তাও আবার ইঞ্জিনের মেয়ে। ইঞ্জিনিয়ারের মানে? ইঞ্জিন নয় নির্মলা বৌদি, ইঞ্জিনিয়ার। মেয়ের বাবা চেয়ার টেবিলে লাঞ্চ খায়। লাঞ্চ গো বৌদি, লাঞ্চ। মাছ ভাজাকে বলে ইস্পাত, আর আলু ভাজাকে বলে ফটাফট। করুণ দশা। কে বললে এসব কথা? কে আবার? ওই ঘটক ঠাকুর। চুপ করবি তুই? আমি তো চুপ করেই আছি। নেহাত আমার কথাগুলো একটু অসহ্য লাগলো, তাই মুখ খুললাম। দাও না দাদার বিয়ে। একটা কেন, ওর গলায় 10টা ঝুলিয়ে দাও, তাতে আমার কি ছাই। এই হচ্ছে বড় ননদ, আর এটা হচ্ছে ছোট। আর এগুলো হচ্ছে বড় ননদের বান্ধবী। আলতা কলেজে পড়ে, হানছেনি গান গেয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। প্রাইজটা তুমি সঙ্গে আনোনি? না, আনলে এদেরকে দেখিয়ে দিতে পারতে। থাক থাক, আর দেখাতে হবে না, ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। নন্দা, আমি মুখ লক করে দিলাম বাবা। তুমি গান জানো ভাই? জানি। একটা গেয়ে শোনাবে? পিয়ানো আছে? না, পিয়ানো নেই। অ্যাগ্রোভিয়াম? ওসব নেই, হারমোনিয়াম আছে। হারমোনিয়াম গাওয়ার চাইতে খালি গলায় গাওয়া অনেক ভালো। বাবা আমাকে 2500 টাকা দিয়ে একটি পিয়ানো কিনে দিয়েছে। থাক থাক, তোমার 2500 গল্প অনেক শুনলাম, এবার একটা গান হোক। এই कमरे में बैठो और चाबी खो जाए, हम कमरे में बैठो और चाबी खो जाए, हम অসহ্য একেবারে। ওইসব চতুর্থ শ্রেণীর গান আমরা শুনি না। তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গাও। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ ভাই, হিন্দি গান আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদ, যা খুশি গাও, শ্যামা সঙ্গীত হলে আপত্তি নেই। নিজের পক্ষে আধুনিক গান। ওসব গান আমি জানি না। কি বলছো তুমি? গান শিখেছো অথচ বাংলা গান আদৌ জানো না? জানবে কি করে, সব সাহেবি ব্যাপার, ওদের বাড়িতে এসবের চর্চাই নেই। কিন্তু এখানে আমাদের রুচির সঙ্গে আমার কবে বটেই তো। রবীন্দ্রসঙ্গীত গানই নয়, নজরুল গীতির গান হচ্ছে যাত্রা। আর অতুল প্রসাদের গান আজকাল দিনে আর কেউ শুনতেই চায় না। হা, সঙ্গীত প্রভাকর এলেন, তুমি ভরম কেটে কথা বল না বলছি। ওরে বাবা, এলেন আমার আবার পণ্ডিত মশাই। নন্দা, তুই কিন্তু মার খাবি। দেখো ভাই, রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত নয়, এটা বলা ভুল। আর নজরুল গীতি, ওর তো তুলনায় হয় না। যাকে গানের কথা, দু একটা সাধারণ প্রশ্ন তোমাকে করব। ও ইয়েস, আই অ্যাম অলওয়েজ রেডি, বাট ইংরেজের বাচ্চা নাকি রে? নন্দা, লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো নন্দা ঠাকুরজি। তোমাকেও একদিন এরকম পরীক্ষা দিতে হবে। আমি পরীক্ষা নিচ্ছি না, এমনি বন্ধুভাবে জিজ্ঞাসা করুন না। আচ্ছা, তুমি বলতে পারো ভাই, এশিয়ার কোন মহিলা সাঁতারে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল? নোবেল প্রাইজ পাবে রে দিদি, চিং চুং ফাং মুং।
কি নামে প্রথম সাঁতার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে? নাম শুনিনি। শুনবে কি করে? এই কুয়োর বেগম মনে করে এই কুয়োটাই তার পুরো পৃথিবী। এরকম ঘোরম কাটলে তো চলবে না। মারা ধরে উচ্ছন্নে গেছে হতভাগী। তুমি কিছু মনে করো না ভাই, ওর স্বভাবই এরকম। আচ্ছা, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মেয়েদের মধ্যে কি কেউ অংশ নিয়েছিল? না। ভালো করে মনে করে দেখো, একটা মেয়ে তো পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে পটাশিয়াম সাইনাইড খেয়ে স্পট ডেড হয়েছিল। না, কোনো মেয়ের কোথায় আমার জানা নেই। ওনার জানা নেই রে জয়ন্তী দিদি, আমি বলবো। বল হতভাগী, বলতে না বললে তুই একদিন কি আবার একদিন। সম্ভবত দুটি মেয়ে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিল। প্রথম জন হলেন কল্পনা দত্ত, বর্তমানে তিনি কল্পনা যোশী নামে পরিচিত, এবং দ্বিতীয় জন হলেন প্রীতিলতা ওয়েদার। সে তো পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে সুসাইড পর্যন্ত করেছিল। কি দিদি, দিকে বললাম তো। এসব কথাও জানবি কি করে? কতই বা ওর বয়স? পায়ো কি তেয়ো, মা বলে আরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম অ্যাটম বোমা কোথায় ফেলা হয় বলতে পারো? জার্মানিতে। ইঞ্জিনের মাথায়? তাই তো মাথায় এত বুদ্ধি গজিয়েছে। তোমার উত্তরটা কিন্তু ঠিক হলো না ভাই। অ্যাটম বোমা ফেলা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, ফেলেছিল আমেরিকানরা, আর জায়গাটা হচ্ছে ওই জাপানে। কত কথা কি! আপনি চুপ করুন। দেখো ভাই, যেহেতু আমরা মেয়ে, তাই মেয়েদের সম্বন্ধে আলোচনা সীমাবদ্ধ রাখছি। মহিলা কবি সাহিত্যিকের নাম করো যারা স্বক্ষেত্রে কীর্তিমতী, অর্থাৎ বেশ সুনাম অর্জন করেছে। ইন্দিরা গান্ধী। মোদির মায়ের নামটা বলতে পারলে না। দশা, মেয়ে তোর না যেন তুমি কিন্তু ভুল বললে ভাই। রাজনীতির ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর নাম থাকলেও কবি বা উপন্যাসিক হিসেবে নয়। কি রে জয় দিদি, আমি বলবো? পাত্রী যখন বলতে পারলো না, তুই বল। অনুরূপা দেবী, নিরুপমা দেবী, প্রিয়ঙ্বদা দেবী, কামিনী রায়। আচ্ছা আচ্ছা ছন্দা, অনেকক্ষণ ধরে প্রশ্নের পর প্রশ্ন করে মেয়েটাকে তোরা অতিষ্ঠ করে তুলেছিস। কেউ কি এসব প্রশ্নের উত্তর দিতে পারে? পড়তিস আমার হাতে। তুমিও সব প্রশ্নের জবাব দিতে পারবে না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করিস না তন্দ্রা, হেরে ভূত হয়ে যাবি। অত সস্তা না। তুই প্রশ্ন কর, উত্তর দিতে না পারলে মুখে চুন কালি মাখিয়ে দিস। চুন কালিটা হাতের সামনে এনে রাখ দিদি, নইলে যে পরে আর খুঁজলে পাবি না। দেখ নন্দা, তুই বড্ড ছেড়ে ছেড়ে কথা বলিস। অনেকক্ষণ ধরে আমার কানে আসছে। একটু সভ্য হতে শেখ, বুঝলি? আমি একটু পান খেয়ে আসি। হালকা, তুই দাঁড়া, আমি আসছি। লাঞ্চ এখনো হয়নি, হলেই খবর দেব। ইঞ্জিনের মেয়ে তো খিদে একেবারেই সহ্য করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, অনেক পয়লা লাগে। তাহলে তন্দ্রা দিদি, তোমার আনকলেজটা একবার পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, বেশ তো, টেস্ট করেই দেখো। ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? মহিলা ডাক্তার? 1 মিনিট সময় দিলাম, আমি কিন্তু ঘড়ি দেখছি। সময় ঘনিয়ে আসছে। তন্দ্রা দেবী? না, চুনকালি তোকে মাখতেই হবে। কি রে, হ্যাঁ বা না, কিছু তো একটা বল। আমি বলবো? যে কেউ বলতে পারে, কারণ সময় উত্তীর্ণ হয়ে গেছে। কাদম্বিনী গাঙ্গুলি। কি রে তন্দ্রা? বলবো বলবো করছি, এমন সময় নন্দা বলে দিল। কে না জানে কাদম্বিনী গাঙ্গুলি। থাক, দ্বিতীয় প্রশ্নের জন্য তৈরি হও। ভারতের বহুভাষাবিদ বলতে কাকে বোঝায়? প্রায় 16 থেকে 17টা ভাষায় তার গভীর জ্ঞান ছিল। সাধারণ জ্ঞান ছিল 30টা ভাষায়। মাত্র 34 বছর বয়সে তিনি মারা যান। বলো বলো নন্দা ঠাকুরজি, নইলে কিন্তু চুনকালিটা এবার তোমাকে মারতেই হবে। তুমি কলেজে পড়ছো আর এটা জানো না কে এমন বহুভাষাবিদ? সময় কিন্তু উত্তীর্ণ হয়ে যাচ্ছে।
বলছি দিদি, আচার্য হরিনাথ দেব ছিল বহু ভাষাবিদ। আমরা কলেজে পড়ি না ঠিকই, কিন্তু এসব কথা আমাদের মনে রাখতে হয়। যাই বলো ছন্দা ঠাকুরজি, বয়স অনুপাতে নন্দা কিন্তু অনেক কথাই জানে। আসলে রাখির সঙ্গে এসব নিয়ে কাজ চালিয়েছে কিনা তাতেই শিখে গেছে। রাখির মতো মেয়ে সচরাচর দেখা যায় না। যাই ভাই, সময়টা বেশ ভালোই কাটলো। আসছি। এইভাবে বাইরের লোকের সামনে ওকে হেনস্থা না করলে পারতিস। পছন্দ হয়নি সেটা যদি ওকে দাও তো ছিল লাঞ্ছনা দেবার। তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাস? বাইরে বাবা আছে। তাছাড়া ওকে যিনি নিয়েছে তিনি আমাকে বলেছে আচ্ছা বাবার কাছে ওই তো বাজে বাজে প্রশ্ন। তোমরা যাকে আজে বাজে প্রশ্ন ওনাটা ছাড়া তুমি যদি লেখাপড়া না শিখতে আর চটিটা করতে না ওই দে বাবা ওই দে যা ওই দে চলে এসেছে দিদি প্রশ্নগুলো শিক্ষামূলক। প্রথমে যদি তুমি দেখি ফোনটা দেখি। তোমাকে আরো সাধারণ প্রশ্ন ও বুঝিয়ে দিও। বাঁশ ফাটালে বিকট আওয়াজ হয়, ফেটে এসে রে। কাঠ ফাটালে শুধু শব্দ গোটাটা হয় না। ফেটাও। চল সন্ধ্যা। গুড়া বেড়া তুমি কিছু মনে করো না ভাই, এদের স্বভাবই ওরকম। যেমন করেই হোক আমি এ বাড়িতে বউ হয়ে আসবো। এতে যদি বাবাকে 20-50 হাজার টাকা খরচ করতে হয়, আমি এতে এক পা পিছু ভাববো না। আমি এসে এদু মেয়েগুলোর অহংকার চূর্ণ করবোই, নইলে আমার নাম আলতাই নয়। আমি শিখিয়ে দেব কিভাবে অজয়দার মনটা জয় করতে হয়। শেখাতে হবে না, পুরুষ মানুষ কি চায় আমার ভালোভাবেই জানা আছে। একবার বউ হয়ে আসি, তারপরে দেখিয়ে দেব কত ধানে কত চাল। কুকুরকে কিভাবে জব্দ করতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমি জানতাম না দিদি, আজই আপনারা অজয়ের বিয়ে দিচ্ছেন। উনি বললেন চলো মেয়েটাকে গিয়ে দেখে আসি। ভুল করেছি দিদি, আমি মহা ভুল করেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন ধরে করতে হবে। কাজকে আমি কাঞ্চন ভেবেছিলাম, খুব শিক্ষা হলো আমার। দেখো ওই টেলিগ্রাম পাঠিয়ে আনলেন কেন? শুনুন, আপনার মেয়ে নিয়ে চলে যান। সে প্রতিজ্ঞা করে বসে আছে এখানেই মরবে। ওষুধ খাবে না, পথ্য খাবে না, হাতে কাজ সহ্য হবে বলুন? আপনারা নিয়ে যান, আমাদের রেহাই দিন। আর রাত থেকে আমি বোঝাচ্ছি, না শুনলে আমি কি করতে পারি বলুন? আপনার মেয়ের বড্ড জেদ, মেয়ে ছেলেরা তো যেতে ভালো নয়। অজয়ের বিয়ে আমি দেবই। আমার সংকল্প থেকে কেউ আমাকে বিচ্যুত করতে পারবে না। ওর জিদের কাছে কিছুতেই আমি ওকে স্বীকার করব না। আপনাদের যা ইচ্ছা তাই করুন। বাপ তো মানুষ নয়, পাথর। নইলে এত করে বললাম, তুমি নিচে গিয়ে একবার বুঝিয়ে সুঝিয়ে দিয়ে এসো। কিছুতেই রাজি হলেন না। বললেন আমার মেয়ে নেই। এটা একটা কথা হলো? আপনার স্বামী নাট্যকার, বাস্তব অবস্থার চেয়ে কল্পনা জগতে তিনি বেশি বিচরণ করেন। ও আমরা রাখবো না, এই আমার শেষ কথা। কি বলছেন দিদি? ওরা আশা করে ছেলের বিয়ে দিয়েছিলাম। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতো দেখতাম। একটা বছর শুধু সেরকম মতো অপচয় করলাম। ওর অপরাধটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? অপরাধটা কি জানেন না? না, শুধু 2-4টা ভাষা কথা কানে আসছে। খারাপ যেন বলছে ওর স্বভাব চরিত্র খারাপ। মানুষের কথা শুনে আপনারা নিচে উঠলেন, অপরাধ যাচাই করবার প্রয়োজন মনে করলেন না। যার আটে তার সবটাই মিথ্যে নয়। আমি তীব্র প্রতিবাদ করছি। আমার মেয়েকে আমি ভালো করে চিনি। ওর মনে যদি পাপ থাকতো, এই 1 বছরের মধ্যে কিছুটা অন্তত আজ পেতে। কিন্তু শিক্ষিত বলে নিজেদের আপনারা জাহির করেন। এই কি শিক্ষার নমুনা? একটা সহানুভূতির অভাবে এটা দিলে হত্যা করলেন। একটা সহানুভূতির অভাবে একটা সুন্দর স্বপ্ন অকালে ভেঙে গেল। ওর চেহারা থেকে একটি বার তাকিয়ে দেখেছি আপনার
বোন, বিশেষ করে সুন্দরী মেয়েদের স্বামীরা ভাবে এই বুঝি। কিন্তু অজয় নাকি বিভিন্ন ফাংশনে গান গাইতো, এখানে এসেও গিয়েছে, বিভিন্ন ক্লাবের ছেলেরা ওর খুব সুখ্যাতি করতো। কিন্তু আপনার সংকীর্ণ মনের ছেলেটা সেটা সহ্য করতে পারলো না। এ কথা নাকি নিজে আমাকে বলেছে। কিন্তু বললে আবার আপনারা ছেলের বিয়ে দেবেন, পাবেন। কিন্তু আমার মেয়ে যদি চলে যায়, এই পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলো, আর তোকে ফিরে পাবো না দিদি, আর তোকে ফিরে পাবো না। ছাড়া আমাকে মা বলার আর কেউ নেই, কেউ নেই। কিন্তু সিদ্ধেশ্বরী বললে এ কথা আবার বাচ্চা ছেলেরাও জানে। তাছাড়া মা অস্বীকার করেনি, পল্টু তাকে ভালোবাসতো। তুই যদি ভালোবাসিস অজয়ের পায়ে ধরে মিটিয়ে নিলে পারতিস না, গলাটার মধ্যে নিশ্চয় আছে। কার উপর অভিমান করে নিজেকে দিলে দিলে শেষ করে চলেছ বৌদি? অভিমান? এই নিষ্ঠুর পৃথিবী তোমার চোখের জলের দাম দেবে না বৌদি। দু হাত ভরে শুধু নেবে, তোমায় দেবে না কিছুই। কিন্তু ঠাকুরজি, এই পৃথিবীর মানুষগুলোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। নইলে বিয়ের পর যে দাদা অফিস থেকে পালিয়ে আসতো তোমাকে দেখার জন্য, সে দাদা আজ পারে কি করে এই মেয়েটার সম্বন্ধে আজে বাজে মন্তব্য করতে? আমার একটা অনুরোধ রাখবে ঠাকুরজি। বলো বৌদি। বাবাকে বলবে আমাকে সংসার না দিয়ে একটা নাটক যেন লিখে, কল্পনা নয়, কল্পনা কাহিনী নয়, একেবারে কঠোর বাস্তব। আমি মরবার পরে নাটকটা যেন ছাপাতে। বৌদি, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, নিজের মনের মতো করে সংসার সাজাবো। জানি না পূর্ব জন্মে কত পাপ করেছিলাম, করে নিয়েছিলাম কার মনের শান্তি, যার জন্যে ফল ভোগ করছি এই জন্মে। কিন্তু তুমি বিশ্বাস করো ঠাকুরজি, জানো তো আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। বৌদি, এইটুকু মালিন্য যদি আমার মনের মধ্যে থেকে থাকে, আমার মাথার যেন বজ্রাঘাত হয়। শুধু তুমি লেখাপড়া শিখেছো বৌদি, পারো না এই অশুভ শক্তির বিরুদ্ধে ধ্বজা তুলে ধরতে? পারো না তার স্বরে চেঁচিয়ে বলতে কানবার জন্য যে আমরা জন্ম হইনি? ডোন্ট বি ইমোশনাল বৌদি, ডোন্ট বি ইমোশনাল। একটু বাস্তবিমুখী হচ্ছে। এই যুগের মেয়েরা স্বামীর পায়ে পড়ে পড়ে কাঁদবে না, জোর করে আদায় করবে তাদের ন্যায্য অধিকার। এই যুগের মেয়েরা স্বামীর পায়ে হাতে খেলার পুতুল নয় বৌদি। যাকে নিয়ে জোর করবো তাকে জানি হারিয়ে ফেলেছি ঠাকুরজি। কবে বাজারে হাজারে দেউলিয়া দোকানদার শুধু লোকসান দিয়েই চলেছি, লাভের অঙ্ক শুনল আমার জন্য। তুমি মরো, আমি আর একটা কথা বলবো না। কতবার বলেছি এটা কানবার যুগ নয় বৌদি, স্বাধিকার প্রশ্নের যুগ। আদালতে তুমি দাদার নামে নালিশ করো, আমি তোমার হয়ে সাক্ষী দেব। দেখি কি আমার দাদার বিয়ে দিচ্ছে। তুমি একটিবার আমাকে চোখের দেখা দেখতে এলে না। নাটকে তুমি মেয়েদের দুঃখের সম্বন্ধে এত কথা বলো, অথচ তোমার নিজের মেয়ের কথা তুমি বেমালুম ভুলে আছো। মাঝখানে একটা চিঠিতে লিখেছিলে, প্লট পাচ্ছি না, মরবার আগে আমি তোমাকে খুব করুণ একটা প্লট দিয়ে যাবো, খুব করুণ একটা প্লট দিয়ে যাবো। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস, আর ওইদিকে তোর মা অজয়ের মায়ের সাথে ঝগড়া করে চলে গেল। আমাকে না হোক 10 কথা শুনিয়ে দিলি তুই। দেখো পিসি,
তুমি আর বিশুকরে দিও না, বেশি বেশি আমার দেহটা তুমি নীল করে দিও। আর কত বিশাল, আর কত। বেরোবে না, আমার নামে তেরাত্রি দিলে আমার মুখে 32টা দাঁত, আমার অভিশাপ বিফলে যাবে না। মারি ঠান্ডা করে পিসির মুখে কেঁদে একেবারে সাগর বইয়ে দিলি গা। বলি ঢলানি লো ঢলানি, কত ঢং দেখালি, বড় বউ করেছি, ঘরের কোণে করো কি না, পটল ভেজে নলাইছি, মরণ দশা। আর কেন, আর কেন রাখুন, এবার আমাকে মুক্তি দাও, আমাকে হলে দাও। আমি যে আর পারছি না ঠাকুর, আমি যে আর পারছি না। অসহ্য, অসহ্য এই জীবন যন্ত্রণা, অসহ্য। কোথায় কোথায় ঘুরলে তোমরা? অনেক জায়গায়। সিনেমায় যাওনি? ও ইয়ে, সিনেমা দেখার জন্য তো বেরিয়েছিলাম দুজনে। অজয় এমন লাভলি, কি আর বলবো তোমাকে। শোনো, একটা গানে গাবো। হ্যাঁ, এত লজ্জা পাচ্ছিলাম আমি। অজয়দা আমার হাত ধরে বলল, ওয়ান্ডারফুল লেডি তুমি আলতা, তোমার মতো মেয়ে আমি জীবনেও দেখিনি। সে এরকম বলেই থাকে। না না, ওই বলার মধ্যে একটা আন্তরিকতা আছে। রাখি বৌদিকে ও কথা বলেছে, কিন্তু ওটা হচ্ছে ছেলেদের বাধা কত। আচ্ছা ভাই, ছন্দা তোমাকে অপছন্দ করলে নন্দারও নাকি ভালো লাগে না, তাহলে তুমি এই বাড়িতে আবার এলে কি করে? মন্ত্র জানি। মন্ত্র মানে দুধটা? না, অজয়দাকে বাবা আনার জন্য গাড়ি পাঠিয়েছিল। অজয়দা বাড়ি থেকে চোখ খুঁজতি। বাবা যখন ওকে বলল, মাই ডিয়ার ইয়ং বয়, তখন অজয়দা আমার মেয়ে সুখের সওদা করতে 30,000 পর্যন্ত খরচা করতে রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে। ও, অজয়দাকে তাহলে টাকা দিয়ে কিনেছো তোমরা? আমার বাবার টাকা আছে। তুমি কি শান্তি পাবে আলতা এই বাড়িতে? দেখা যাক না। তুমি যদি অজয়দাকে ভালোবেসে এই বাড়িতে আসতে, তাহলে মধ্যবিত্ত সংসারে নিজেকে খাপ খাইয়ে নিতে পারতে। কিন্তু তুমি আসছো অর্থের অহংকার নিয়ে। চাল চলন আচার ব্যবহার কিছুই মিলবে না এদের সাথে। মেলাবার জন্য তুমি আসছি না? আসছি আমি এই দুটো মেয়ের অহংকার চূর্ণ করতে। আমার বুকটা যেমন জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, তার প্রতিশোধ আসছি, চরম প্রতিশোধ। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাই। ডাকছো বৌদি, আসছি। তোরা কিন্তু আগুন নিয়ে খেলছিস চন্দা, এর পরিণাম শুভ হবে না। আমাকে বলছিস কেন? মাকে গিয়ে বল। তোর বাবা কারোর সাথেও থাকে না, পাশেও থাকে না। সংসারী করতে তো মায়ের হাতে। কিছুটা বল, আমিও করেছি জয়ন্তী। তুই ভুল করেছিস। ওই সিদ্ধেশ্বরী না নরকেশ্বরের কথা শুনে বৌদির উপর ঘৃণা জন্মেছিল। আজ বুঝতে পারছি অবস্থার শিকার হয়েছে বৌদি, ওর কোনো দোষ ছিল না। সন্ধ্যা, কি ব্যাপার রে? তোর শুকনো চোখে জল, কি হয়েছে রে? বৌদির অসুখের জন্য? না, তবে
কি হবে সে কথা জেনে? সে আমার লজ্জা। ওর লজ্জা? মিহিরদা বাসবী মিত্রকে বিয়ে করেছে। কি বলছিস তুই? এতদিন ধরে তোকে আশা ভরসা দিয়ে কি করে আমি মানুষের সমাজে মুখ দেখাবো বল? মা বাবাই শুধু নয়, এ পাড়াতে সবাই জানে ওর সঙ্গেই আমার বিয়ে হবে। কতদিন ওর সঙ্গে সিনেমা দেখতে গেছি, মাকেও মা বলে ডাকতো। সেই মানুষ। ছেলেরা এমনি বেঈমান হয় জানিস, ওকে সবকে বরং তুই বিশ্বাস করবি, তবু ছেলেদের নয়। মাসিমা জানে, নন্দা বলেছে। এবার তুই নিজের কথাটা একবার ভেবে দেখ, অন্য একজনের সঙ্গে নিশ্চয়ই তোর বিয়ে হবে। তখন যদি তারা তোকে এইসব কথা তুলে খোটা দেয়, তুই কি করবি? বৌদির সামনে আমি লজ্জায় যেতে পারি না। কত কথা বলেছি বৌদিকে, ও কিন্তু প্রতিবাদ করেনি। কাঁদতে কাঁদতে শুধু বলেছে, তুমি বিশ্বাস করো বড় ঠাকুরজি, আমি নির্দোষ, আমি নিরপরাধ। মাসিমার উচিত বিয়ে তখন ভেঙে দেওয়ার। নিজের মেয়েকে নিয়ে উনি নিশ্চয়ই বুঝতে পারছেন বৌদি নির্দোষ। हाँ सजा होंगे। राहुल का देखो विराट सही है। রাতে আমি ঘুমোতে পারি না, থাকি তো দাও। আমি তোমাকে আনিয়ে দেবো। আনিয়ে দিতে হবে না, আমার কেমন পাঞ্জাবি একটা শিশি পাঞ্জাবি ভালো পাঞ্জাবি কই পরা বেশি খাবে না কিন্তু। রাহুল জামা আর প্যান্ট চিরকালের মতো মুখ জিন্স। ভাঙবে না। মাথাটা আমি সরা। জানি। মেকআপ তো বৌদি শোনো, কার যে ফোন দিল বুঝে দেখ। ঠাকুরজি, আমাকে তুমি ক্ষমা করো বৌদি। ফোকাস মার বোকা। ছোট মনের মতো ফোকাস মারা আছে। কিছু বলে থাকি, তুমি করিস না আমাকে করিস না, ঠিকই উঠছে ঠিকই উঠছে। না না, এইসব কি বলছো তুমি? ফোকাস টাইম নেই যেমন করে রাখবে তাহলে ভালো হয় ফটোটা। এবারে এই ফটো ভালো হয়। তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। 1 ঘন্টা না বৌদি, কারোর ওপর আমার কোনো অনুযোগ নেই, অভিমানও নেই। সকলেই এখানে মারা যাবে। সফল হয় ভাই। জল দিতে মানে ওই লাল রঙের জামা পরে যে আছে। সে পাইনি। শাড়ি 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 জামা শাড়ি ওর নহে রাজি। ঘুমের তোমার ওষুধ কাছে যা পেলাম, তাই কি কম? ওর চেহারাটা দিকে একবার তাকিয়ে দেখেছিস? দেখেছি। প্রথম যখন এলো কি সুন্দর গোলগাল চেহারা, শিখেছি। সামান্য ভুলের বসে একটা নিষ্পাপ মেয়েকে তোরা শেষ করে দিতে পারলি। সত্যি লোকে যে বলে মেয়ের ভাগ্য আর বাদির ভাগ্য, তার প্রমাণ রাখি বৌদি। ও ছন্দা, আমার গায়ে এগুলো কি উঠেছে একটু দেখো তো। বক্স বলে মনে হচ্ছে। ওরে ছন্দা, বসন্ত রোগ নাকি নির্মূল হয়ে গেছে, তাহলে ওনার হলো কি করে? হাসপাতালে গেলে বসন্ত রোগ, তার মানে ওলা ওঠা। কি হবে মা? বসন্ত রোগ হলে মানুষ নাকি মারা যায়? হে ভগবান, দয়াল হরি, এ কি করলে ঠাকুর? হায় হায় হায়, আমি মরে যাব, আমি মরে যাব। তোরা আমাকে হাসপাতালে দিস নে, আমি মরে যাব। চুপ করুন, ছোট লোকের মতো চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছি কেন? আমার জ্বালা তোরা কি বুঝবি? ওহো, মরে গেলাম, আমি মরে গেলাম। ওরে ও লক্ষ্মী জানি না, দাঁত বার করে হাসছিস। যৌবনের অহংকার থাকবে না, এই অহংকার থাকবে না। এই কি যন্ত্রণা, আমার মুখে ৩৫টা দাঁত। ওহো, মরে গেলাম, মরে গেলাম। ভগবানের সূক্ষ্ম বিচার। এ বাবা ভিডিওটা আনো। লেলা লাস্ট সিনটা আসল তো। এডি না কর কর, এটা ভিডিও করবে। হ্যাঁ অন করবে। হ্যাঁ ভিডিওটা অন করবি, আবার অফ করে করিস না। पहली नजर में पहला प्यार। ওদের দিতে এসেছো? না মাসিমা, আমি কথাটা শুনে কথা বিশ্বাস করতে পারিনি। আপনি জেনে হয়ে এখানে সর্বনাশ করবেন? আমার ছেলে বিগড়ে যাচ্ছে, ওই দিকে তাকালে বিগড়ে যাচ্ছে। ছেলেকে
এরা জ্ঞান পাপি, এদের কাউকে বুঝাতে পারলাম না। একটা মেয়ের প্রাণ চেয়ে ওদের চিৎকার বড় হলো। এই হতভাগা দেশে কেন যে মেঘলা আগাছার মতন জন্মায়? কখন এলি বিচি? মারা যাবে কেন? কি হচ্ছে? আমার দিকে চেয়ে অমন করে কি দেখছিস? আজ তো আমার আনন্দের দিন। আমার পতি দেবতা আমার বিয়ে করছে। চুপ কর রে, বরাবর বিয়া হচ্ছে। ভুল বললি বিটি। এই তো বলছি। আমি হতভাগী হব কোন দুঃখে? আমাকে বলতে পারি? ভাগ্য আমার বরাবরেরই ভালো, নইলে আমার বিয়ের জন্য বাবা বাড়ি বন্ধক দেবেন কেন? তোর বাবা বোধহয় আজ আসবেন। কেন? তোকে নিয়ে যাবার জন্য। কোথায়? তোদের বাড়িতে। এই তো আমার বাড়ি ছিল, আজ আর নেই। নেই মানে? যে মুহূর্তে ওরা ছেলে বিয়ে ঠিক করেছে। হে এক আশ্চর্য বাজারে বিধি। আজকাল নাকি আইন কানুন বদলে গেছে। মাম্মা ফোন করে কাউকে যাও বললেই সে যাবে না। বাড়ির চাকরদেরও 1 মাস আগে নোটিশ দিতে হয়। তোমাকে আর প্রয়োজন নেই বাবু। রাখি। আর পুরা দেশের বউগুলো কোনো দামই নেই যতক্ষণ তার দেহটা আছে। বিনা মাইনেতে সবাই তাকে কাটিয়ে নেবে। স্বামী নামক দেবতাটি তার জৈবিক ক্ষুধার আগুন নেভাবে। একদিকে চাষি এবং নম্র সহচরী। রাখি। বড় বিচিত্র এই সমাজ ব্যবস্থা। বৌদির সামাজিক কোনো গ্যারান্টি নেই। বিনা নোটিশে এ দেশের বৌদের যখন তখন তাড়িয়ে দেওয়া যায়। হে সমাজ ধ্বংস হোক, সময়পতিরা উচ্ছন্নে যাক। একটা মহাবিপ্লবের মধ্যে দিয়ে গড়ে উঠুক নতুন সমাজ, নতুন জাতি, নতুন সভ্যতা। বিপ্লব চাই, সামাজিক বিপ্লব। রাখি। সেই নবতম যুগকে কায়মনোবাক্যে আহ্বান জানাচ্ছি বিধি। স্বাগতম, সুস্বাগতম। হে নবতম যুগ, স্বাগতম, সুস্বাগতম। এ কোন রাখি যার আবালে সবই ছিল সংসার সাজানো? তার মুখে একই ভাষা। আঘাতে আঘাতে ওর মনটা মৃত্যু হয়ে গেছে। ও এখন মরিয়া। ওর জীবন নিয়ে নাকি ওর বাবা নাটক লেগেছেন। অভাগীর সংসার, পরিণতিটা দেখতেই হবে। এবার মারা যাবে, তারপর শেষ। নন্দা, না, আমি ওদের আনন্দ উৎসবে যেতে পারবো না। ওদিকে যে আমি তার জায়গায় আমি ওই কেলটিকে কি করাবে, পোস্ট করাবো? তুমি বলো। সংসারে বাসা ছেলে একটু ধৈর্য রাখা দরকার। না বুঝি, আমি যে ধৈর্য রাখতে পারছি না। মা, আমার ওই মা একটিবারও ভেবে দেখলো না এই হতভাগী মেয়েটার কি হবে। সারা জীবন তাকে ভাগ্যের সাথে লড়াই করতে হবে। কিন্তু তোমার মা তো বলেছে খরগোশ দেবে। খরগোশ? একটা মেয়ের জীবনে কি খরগোশের শেষ কথা বলবো? তার আশা, তার স্বপ্ন, তার কোনো দাম নেই। মানুষ তো আর পশু নয়। তবে কেন করবে এই নিষ্ঠুর ব্যবহার? কেন বইয়েরা পাবে না তাদের মানবিক মর্যাদা? তুমি বলো মোদি। এযুগে নাকি ওসব আকছার করছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ নির্মলা বৌদি, এটা ঊনবিংশ শতাব্দী নয়, রাহুল দিদি পিরালো। এটা 20 শতাব্দীর 70 দশক। এই যুগের মেয়েরা স্বামীর পায়ে পড়ে পড়ে কাঁদবে না, জোর করে আদায় করবে তাদের ন্যায্য অধিকার। এই যুগের মেয়েরা বিদ্রোহ করবে। হ্যাঁ, আমি বলছি না যে মেয়েরা কথায় কথায় বিদ্রোহ করবে। তাদের নম্র, ভদ্র এবং সংযত হতে হবে। স্বাধীনতা মানে যে উচ্চ শৃঙ্খলা তা তো নয়। স্বামী স্ত্রীর যৌন সংসার, দুজনকে সহনশীলতা হাওয়াটা মাইকে ক্যাচ করছে। তবেই সংসারে শান্তি আসবে। ফোন এসছে রে। কেউ কারো উপর কিছু খায়নি। স্বামী যেমন খেয়েছি। রোজগার করে আনবে,
পাস্তা। বুঝে শুনে তার সংসার পাস্তা। চালাবে, তাই না? পাস্তা। হ্যাঁ, দুজনের সম্পর্কটা হবে বন্ধুর মতো, ওই প্রভুবিদ্যের মতো নয়। অবলা, সরলা, কুললক্ষ্মী, গৃহলক্ষ্মী বলে এতদিন যা বলা হয়েছে বল, আমি বুবু বলছি, সেগুলো আর ফটো দে। বলা যাবে না। বলবি নন্দা, তোরা এখানে বসে এই মেয়েটা গল্প বড়টা হেবি করছিস? ওদিকে কন্যাযাত্রীদের আদরায় প্যান্ট পরে কেউ নেই। আয়, মাসিমা ডাকছেন। কেন? না, 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 এটা ভালো লাগছে। মাসিমার ওই বঞ্জিটি কোথায় গেল? এই বিয়েতে যার উৎসাহ উদ্দীপনা সবচাইতে বেশি। এই তো। তন্দ্রাদের কথা বলছিস? হ্যাঁ, হ্যাঁ, ওই মিস নাইটিঙ্গেল। এটাই ভালো। এতদিনে তার মনের মতো একটা সঙ্গী জুটলো। আচ্ছা, তন্দ্রা ঠাকুরজির বৌদির উপর তো আক্রোশ কেন বলো তো? আক্রোশ হবে এটা না ভালো বলতে, লাগছে। ও তো একটা অখাদ্য নাটক লিখেছিল। দেখি আর সেটা আমি শুনেই গেলাম। সীতা বলছে রামের কাছ থেকে খরগোশ আদায় করে মামলা করবে। তাই নয়, তাহলে আধুনিকতা সীতা বলো। সে অখাদ্য নাটকটা নিয়ে বৌদি আলোচনা করছিল। বাবা, অমনি বাবুর গায়ে জ্বালা ধরে গেল। কিন্তু খারাপকে খারাপ বলা যাবে না। অপ্রিয় সত্য অনেকেই সহ্য করতে পারে না। না পারলে তার মতো লেখকের এই সাহিত্য ক্ষেত্রে আসাই উচিত নয়। সমালোচনা হলে লেখকরা বুঝবেন যে তাদের লেখা আরো উন্নত করতে হবে। এসো নির্মলা বৌদি, সাথে জোগাড় করবে, এসো। চলো। মাদের বউকে হেবি লাগছে দেখতে। বাবারে বিশাল সিনজেবে আজ তোমাকে দারুণ ভালো লাগছে আলতা। তাই বুঝি? এই আসছে না, সেই জলের ভয়ে বড় বিয়া হবে। আমি যদি ছেলে হতাম, তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। অমনি ভালো না তন্দ্রা ঠাকুরজি, তোমার দাদা ফুটফুটে মারা যাবে। রাখিকে দেখলে? হ্যাঁ, দেখলাম তো। বাপের সাথে কথা বলছে দেখলাম। একটা জিনিস লক্ষ্য করেছো? কি? এখন আর কোনো অসুখ নেই, জ্বর নেই, কাশি নেই, কিচ্ছু নেই। দিব্যি ভালো মানুষ। এতদিন নাটু অসুখের ভান করছিল, এখন দেখছে বিয়েটার আটকানো গেল না, রোগ বালাই সব দূর হয়ে গেল। কম ঘুঘু ভেবেছো? তো উনি তো বলেই দিয়েছেন আমাকে বাপের বাড়ি না গেলে আমার দাসী করে দেবে। দাদা ওকে কম ভালোবাসতো? লুকিয়ে লুকিয়ে ডাল, মুট, মিষ্টি, তেলে ভাজা কত কিনে দিয়েছে। তার মর্যাদা দিয়েছে ও। মাসিমা তো সব বলে দিয়েছেন, আপনার মেয়ে আপনি নিয়ে যান। না গেলে আমি ঝাঁটা পেটা করে দাঁড়াবো। ছোট লোকটা কিভাবে সাইজটা করতে হয় আমার ভালোভাবে জানা আছে। বিয়ের পরে এখানেই থাকবে তো? পাগল হয়েছো? এই বাড়িতে মানুষ থাকে। এই বাড়ির চাইতে আমাদের গোয়াল ঘরটা অনেক ভালো আছে। বিয়ের পর আমার সাথে আমার বাপের বাড়ি দেখে আসবে। কিন্তু মাসিমা, তোমার মাসিমা একটি পাক্কা শয়তান। উনি মনে করে উনি গরিব মহারানী। তুমি বলো না তন্দ্রা ঠাকুরজি, এই মরদের থেকে ঠিক? হ্যাঁ, মাসিমা ট্যাক ট্যাক করে কথা বলে ঠিকই। ওইসব ট্যাকটা কানে রাখির সাথে চলবে, আমার সাথে চলবে না। আমাকে এক কথা বলতে এলে আমি 10 কথা শুনিয়ে দেব। আমি হা ঘর থেকে আসিনি, কোথায় যেন মনে রাখেন। আমাকে একটু জল দিবি মা? তুমি আবার উঠে এলে কেন? জানো না বক্স আছে না? যাও বিছানায় শুয়ে থাকো না। যাকে দিয়ে রামের মা তাকেই তুমি চেনো না? তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? বলি এই সিদ্ধেশ্বরী ছিল বলে বিয়ের ফুল ফুটলো, নইলে তোর যা কীর্তি। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ছোট লোকের মতো মুখ খারাপ করবে না। কি বললি তুই? কি বললি সতেজ খনি? আমি ছোট লোক? ছোট লোক তোর বাপ, ছোট লোক তোর মা, ছোট লোক তোর 14 গোষ্ঠী। অসুস্থ হয়ে 7 দিন বিছানায় পড়ে আছি। আজকে পর্যন্ত এলি না
স্বামীর মুখ না দেখতে পায়, সেও যেমন আমার মতো বিধবা হয়। আমার বুকটা যেমন জ্বলছে, ও যেমন তেমনি ভাবে জ্বলে। শয়তান অভিশাপ দিচ্ছে, অভিশাপ। সুপুরের অভিশাপে গরুগুলি মরে গেল গো। চলো কান্দা ঠাকুরজি, লগ্ন বোধহয় হয়ে এলো। আহা, দর্শ হয়েছে না বুঝি? লাই রে ভাই না হাততালি নাই না ওটা তোর মারিস না তুই আমি করে দিছি সবাই একটা করে আইসক্রিম খাবে বুঝলে? সবাই একটা করে আইসক্রিম খাবে। আজকে আমি কাঁচা দেখেছিলাম, শিখতে হলো আমার। কি ব্যাপার রে? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা এবার পছন্দ করছিস পছন্দ করছিস ওটাকে পিছিয়ে দিয়ে হ্যাঁ গেছে। 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেল 29 মিনিট আমি তো সংশয়ে গৃহিণী, আমার উচিত হয়নি আলতার মতো মেয়েকে ঘরে আনা। তাছাড়া ওমার তো সত্যি কোনো দোষ নেই। এই কথা আপনি বিশ্বাস করেন দিদি? করি ভাই, বিশ্বাস করি। ওমা অপরাধী হলে এখানে মাটি কামড়ে পড়ে থাকতো না, শত অবহেলা অপেক্ষা সহ্য করতো না। আমার দুর্ভাগ্য দিদি, কোথায় মুট কেটেছি দেখ আমি নিজের ভুলে হারালাম। তাই যদি এ বিয়ে আপনি বন্ধ করে দিতে পারেন না? পারেন না? অভাগীকে একটু শান্তির বাণী শোনাতে পারি, কিন্তু কি দিদি, আপনার মান সম্মানের কথা ভাবছেন? 2-4 দিন লোকে নিন্দে করে বলবে এটাই কি ভালো লাগে দরকার ভাই। ছিল এই প্রহসনের। হ্যাঁ, ঠিক। কিন্তু একটা মেয়ে সারা জীবনের কথা চিন্তা করে তাই করব দিদি। এই বিয়ে আমি বন্ধ করে দেব, লোকে হাসলে হাসুক। আমি এক্ষুনি গিয়ে অজয়ের বাবাকে বলছি, এই অবাস্তব নাটক বন্ধ করে দাও। সত্যি দিদি, সত্যি আপনি এই বিয়ে বন্ধ করে দেবেন? কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ভগবান সত্যি আছেন দিদি, ভগবান সত্যি আছেন। আমি রাখির বাবাকে খবরটা দিয়ে আসি। দিদি, ভগবান সত্যি আছেন দিদি, ভগবান সত্যি আছেন। আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি এইভাবে আপনি বিয়েটা বন্ধ করে দেবেন। উনি বলেন, জানো এটা হলো একটা রঙ্গমঞ্চ, পাত্র পাত্রী হলাম আমরা। এতদিন আমি ওনার গুরুত্ব দিইনি, কিন্তু ভেবেছিলাম পাগলের প্রলাপ। পাগল নিয়ে আপনি ঘর করেছেন তাহলে? চলুন 2 বেলা আজ পেট ভরে মিষ্টি খাবো। ইঞ্জিনের মেয়ে আমার দরকার নেই, ছেকড়া গাড়ির বাচ্চা আমার ঘরে মানাবে ভালো। মাসিমা একবার শুনুন তো। কি ব্যাপার জয়ন্তী? বৌদি বোধ হয় ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়েছিলেন, কিছুতেই উঠছেন না। চলুন তো দিদি। কিন্তু ঘুমের ওষুধ পেল কোথায়? দিন কয়েক আগে ছন্দার কাছে চেয়েছিল, বলেছিল রাত্রে আমার ঘুম আসে না ঠাকুরজি। ছন্দা বললে আমার টেবিলের ওপর আছে, নিয়ে যাও। তবে বেশি যেন খেও না, তাহলে চিরদিনের মতন ঘুম ভাঙবে না। ছন্দা, হ্যাঁ মা, আমি ঘুমের ট্যাবলেট খেয়েছি। ভগবান জানে চোখ একদম খুলছে না, অনেক কষ্টে তুলে এনেছি। ও দাঁড়াতে পারছে না, ওকে এখানে আমার কোলে শুইয়ে দাও। পায়েল হাসি দেখো পায়েল ভালো করে দেখা দাঁড়াই দেখো। ওমা ওমা, রাখি রাখি, এই রাখি। আমি মা, চোখ মেলে তাকিয়ে দেখ, আমি তো রাক্ষসী মা। সারাক্ষণ অপরাধ করি, এমন কাজ করে দিতি। আমি অজয়দাকে খবর দিচ্ছি, হয়তো হাসপাতাল পাঠালে সুবিধা হবে। রাখি 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 রাখি, আমি তোর মা। তোর বিয়ে হয়ে গেছে মা? না না, বিয়ে হবে না। তুই আমার কোল জুড়ে থাকবি, তোকে সন্দেহ করে খুব দুঃখ কষ্ট দিয়েছি আমি। তুই আমাকে ক্ষমা কর, তুই আমাকে ক্ষমা কর। আমি উড়াতে গেলাম। মা মা, দাদা এই চিঠিখানা একটা ছেলের হাতে দিয়ে বলে গেছে মাকে বলে
বললেই হলো। কি ভেবেছো তোমরা আমি তোমাদের পুষ্টি শুধু জেলে পাঠাবো? যে কুকুরটা ঘেউ ঘেউ করে সে কিন্তু কামড়ায় না। কি তোর ছোট লোক জানোয়ার! সুন্দরভাবে তুমি এখান থেকে চলে যাও বলছি, নইলে আমার এই পায়ের চপ্পল তোমার গালে উঠে যেতে পারে কিন্তু। কি বললি তুই? তোমার সাথে কোনো কথা নেই, তোমার বাবাকে পাঠিয়ে দাও। যা বলবেন আমি তার কাছেই বলবো। পাঠাচ্ছি বাবাকে, তবে তোমাদের কাছে নয়, একেবারে থানায়। এই প্রবন্ধে উপযুক্ত জবাব দিতে না পারি তবে আমার নাম আলতায় নয়। কি ভেবেছো তোমরা জোর চুরি করে পার পেয়ে যাবে? ভগবান আমাকে রক্ষা করে চলেছে। এ মেয়ে ও হয়ে এলে। রাখি রাখি মা, আর দেরি করা উচিত নয়। বৌদির অবস্থা কিন্তু ভালো নয়। কটা ট্যাবলেট খেয়েছে ভগবান জানে। ঠান্ডাও লাগে। দিদি দিদি আমার রাখি দে, আমার রাখি দে। কাঁদছো কেন? আমাকে একটু দেখতে দাও। কে দেখছে দিদি? কি দেখছে? রাখি আর কোথাও থাকবে না। রাখি রাখি আর না। একটা গান শোনা। কোথায় ছিল? কোথায় ভগবান ছিল? ছিল ভগবানের ভালোবাসা। সবার দেখেছি তাই কি বলতে হবে? এটাই তোর মনে ছিল। এই জন্য তোমাকে কেন? আমি চলে যাবো বাকি, আমি চলে যাবো। মাকে দে। লাস্ট সিনটা জেনারেটর ম্যান আপনি জেনারেটর স্টার্ট করবেন। জেনারেটর ম্যান আপনি জেনারেটর স্টার্ট করবেন। করবে এগুলো। শুধু দর্শকবৃন্দ